তো আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর অষ্টম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির অষ্টম ক্লাস। ফৌজদারি কার্যবিধি আজকে আমরা আলোচনা করব। দেখেন, তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট ধারা 96 থেকে কত 100। তো সার্চ ওয়ারেন্টের সংক্ষেপে SW বলে, বড় হাতের এস বড় হাতের ডব্লিউ, মানে ক্যাপিটাল লেটারে। তো ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 96, 98, 99 ক এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা হয়। তাহলে তল্লাশি পরোয়ানা কত কত ধারায় আছে? 96, 98, 99 ক এবং 100 ধারায়। এখন আমি তার আগে একটু বলে নিই যে তল্লাশি পরোয়ানা কেন ইস্যু করা হয়। সমন দিতে পারতো, ওয়ারেন্ট দিতে পারতো, সমন ওয়ারেন্ট ছাড়াও কেন তল্লাশি পরোয়ানা ইস্যু করার প্রয়োজন হয়? ধরেন, আমরা জানি ব্যক্তির প্রতি সমন আছে 68 থেকে কত ধারা 74 ধারা, আর বস্তুর প্রতি সমন আছে 94 এবং 95 ধারায়। তো সমন কেন দেয়? সমন দেয় কাউকে অবগত করা যে আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে, অথবা আপনাকে অমুক দলিলটি আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হলো, অমুক তারিখে দলিলটা আপনি আদালতে নির্দেশ মানে আদালতে হাজির করবেন। তো যার প্রতি সমন দিল, ধরেন সমন দিছে আরিফ সাহেবের, সমন দিছে যে আরিফ সাহেব আপনি অমুক দলিলটা আদালতে এত তারিখে হাজির করবেন। কিন্তু আরিফ সাহেবরে ওনারে হাজির হইতে বলে নাই, বলছে কারে? দলিল হাজির করতে। আরিফ সাহেব দলিল হাজির আদালতের আদেশ অনুসারে সমন অনুসারে করে নাই। তখন আদালত পরবর্তী তারিখে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে যে যেহেতু সে নিজের ইচ্ছায় দলিল হাজির করে নাই, তাহলে সার্চ ওয়ারেন্ট মানে হলো তল্লাশি পরোয়ানা। তখন তল্লাশি পরোয়ানা অনুসারে আরিফ সাহেবের বাসায় গিয়ে আরিফ সাহেবের কাছ থেকে ওই দলিল নিয়ে আসবে। যে ভালো ভালো প্রথমে বলছিলাম আনলা না, এখন আদালতই আইনগত কর্তৃত্বের মাধ্যমে ওই দলিল কি করবে? উদ্ধার করবে। এটা হলো তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানার মাধ্যমে কোনো বস্তু উদ্ধার করা যায়, তল্লাশি পরোয়ানার মাধ্যমে বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকেও উদ্ধার করা যায়। বেআইনি ভাবে আটককৃত ব্যক্তি কাকে বলে? আমি যদি এইভাবে বলি যে ধরেন হাজবেন্ড ওয়াইফ একসাথে সংসার করে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে, ধরেন স্বামী বাপের বাড়ি স্ত্রী বাপের বাড়ি গেছে, এখন আর বাপের বাড়ির লোকজন স্ত্রী আর স্বামীর কাছে আসতে দেন। তখন অ্যাকচুয়ালি সংসার করার অধিকার স্ত্রীর সাথে স্বামীর আছে, কিন্তু তার স্ত্রীকে বেআইনি ভাবে কি রাখা হয়েছে? আটক রাখা হয়েছে। তো তখন ওই সংক্ষুব্ধ স্বামী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 100 ধারার মামলা করে। 100 ধারায় বলা হয়েছে বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধার। এছাড়াও 96, 98, 99 কত কোথায় কি আছে আমরা একটু পড়ি আসেন। আসতেছি, দাঁড়ান, দেখেন। প্রথমে দেখেন, দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি, ধারা কত? 96। দলিল হাজির, একটু আগে ওই যে আরিফ সাহেবের যে উদাহরণটা দিলাম, যে ওনাকে দলিল হাজির করতে বলছে, উনি করেন নাই। ধরেন একজন কাবিন রেজিস্ট্রি অফিসার রে বলছে যে অমুক কাবিনটা আদালতে হাজির করেন, কিন্তু উনি হাজির করে নাই, তাহলে ওনার প্রতি কি ইস্যু করবে? সার্চ করেন। জি। কত ধারায়? 96 ধারায়। তারপরে দেখেন, চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা, বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি, বলতেন 98 ধারা। তো 96 আর 98 উভয় ক্ষেত্রেই বস্তু বা দলিল, কিন্তু পার্থক্য হলো 98 মানেই ওই জিনিসটা হচ্ছে অবৈধ বা জাল, চোরাই মাল, এগুলা। বুঝতেন? জি স্যার। যদি কারো বাড়িতে জাল দলিল থাকে, যদি কারো বাড়িতে ধরেন অনেক চোরাই মাল আছে, তাহলে ওই জিনিসগুলো উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে 96-তে না, কততে? 98। 98। জি। তো করে বিয়ে কর। তারপরে দেখেন, বা 98-তে এইভাবেও হতে পারে, যখন করব তখন তার আগে বলে নি যে আরিফ সাহেবের সাথে হাফিজের একটু কথা কাটাকাটি হয়েছে। হাফিজ দলবল নিয়ে 3টা ব্ল্যাঙ্ক স্টাম্প, ফাঁকা স্টাম্প পায়নি, আরিফ সাহেবের জোরপূর্বক সিগনেচার নিয়ে স্টাম্প করে আবার হাফিজ কি নিয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে আরিফ সাহেবকে মামলা করতে হবে কত ধারায়? 98 ধারায়। আচ্ছা, কলেজে ছেলে আমাকে কাছে আইছে, এটা মেয়ের পছন্দ হয়েছে, সবার কাছ থেকে সই করে নিয়েছে বিয়ের জন্য।
ইসলাম আমার কাছে আসছে, আমরা কাছে কি হয়েছে, ভাই আমার মেয়ের কাছ থেকে সই করে নিয়ে গেছে, বিয়ে করবে জোর করে ইসলাম, সেটা উদ্ধার করতে হবে তো। দেখেন, এখন তো বিয়ে হয়ে গেছে। তো তারপরে দেখেন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত, আন্ডারলাইন করেন, ফরফেইটেড ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি 99 ক। এই প্রতিটা ধারা আমরা বিস্তারিত একটু পরেই আলোচনা করব, বাট তার আগে এখানে একটু হালকা আপনাদের হিন্টস দিচ্ছি। সাধারণত সরকার তার নির্বাহী আদেশ বলে কোনো মানহানিকর বক্তব্য যদি কোনো পত্রিকায় প্রকাশিত হয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি সম্পর্কে, তখন ওই পত্রিকা বা ওই পুস্তক সরকার কি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। উদাহরণস্বরূপ বলি, আপনারা সবাই তসলিমা নাসরিনের জানেন, ওনার অনেকগুলা বই বাংলাদেশ সরকার কি করেছে, বাজেয়াপ্ত করেছে। তাহলে বাজেয়াপ্ত করেছে 99 পথে, কিন্তু জানা গেল যে তসলিমা নাসরিনের বই অমুক জায়গার লাইব্রেরিতে বিক্রি হচ্ছে, অমুক জায়গার লাইব্রেরিতে কি বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আহ ওই তো বইগুলো তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে 99 পথে। কততে? 99। অর্থাৎ 99 ক শুধুমাত্র তখনই প্রয়োগ করা যাবে যখন কোনো পুস্তক, সংবাদপত্র এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কত ধারায়? 99 ক ধারায়। তারপরে দেখেন, আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা। এটা, এই আটকের আগে একটু লেখেন বেআইনি ভাবে। বেআইনি ভাবে আটক ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ধারা হচ্ছে কত? 100। 100 ধারা। তাহলে এখানে আমরা তল্লাশি পরোয়ানা কি এবং কখন কখন কত কত ধারায়, কখন বস্তু, কখন অবৈধ দলিল, কখন বাজেয়াপ্তকৃত, কখন বেআইনিভাবে আটক ব্যক্তি, সবগুলো আমরা জানলাম। আবার বলি, কোন দলিল উদ্ধার করতে তল্লাশি পরোয়ানা 93, অবৈধ দলিল জাল জিনিস তল্লাশি পরোয়ানা 98, যে জিনিস সরকার বাজেয়াপ্ত করছে সেইটা তল্লাশি করার জন্য 99 ক, আর বেআইনি ভাবে আটক ব্যক্তিকে তল্লাশির জন্য 100। তো দেখেন, ফৌজদারি কার্যবিধির 93 ধারায় কোনো জিনিস তল্লাশির জন্য এবং 100 ধারায় যে বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি 93 ধারা। দেখেন, 93 ধারাতে বলতেছে যে দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি। ধারা কত? 93। 93 ধারায় আদালত, আদালত আন্ডারলাইন করেন, আদালত নিম্নলিখিত গোল দিবেন 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। তাহলে যদি পরীক্ষায় খুব বেশি কঠিন প্রশ্ন হয়, এভাবেও আসতে পারে যে কয়টি কারণে 93 ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে? 3টি কারণে। 3টি কারণ কি কি দেখেন, যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত, আন্ডারলাইন করবেন, কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না। ওই যে একটু আগেই উদাহরণ দিলাম যে একজন ব্যক্তিকে যে মুসলিম বিবাহ বা হিন্দু বিবাহ যে নিবন্ধন করে, একটা মামলার প্রেক্ষিতে বলা হলো যে আপনি অমুক অমুকের যে বিয়ের যে কাবিননামা আছে এটা আপনি আদালতে উপস্থাপন করেন। তো দেখা গেল যে আদালতের সমন পাওয়ার পরেও সে আদালতে উপস্থাপন করে নাই, তখন আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কত ধারায়? 93 ধারায়। 2 নং পয়েন্টটা দেখেন, যখন এরূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা আদালতের জানেন। যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে একটা দলিল কার দখলে আছে আদালত জানে না, বাদীর দখলে না বিবাদীর দখলে, না ওন স্বপনের দখলে, না পীযূষের দখলে, না রহিমের দখলে, আদালতের কাছে কি জানা নাই, তখনও আদালত কি ওয়ারেন্ট ইস্যু করবে? সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে। ফৌজদারি কার্যবিধি অনুসারে, আন্ডারলাইন করবেন, কোন তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন পড়ে। তো 96 ধারায় এখানে একটু পাশে লিখে রাখবেন, নির্বাহী প্লাস বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্লাস বিচারিক ম্যাজিস্ট্রেট উভয়ের কাছেই 96 ধারায় তল্লাশি পরোয়ানার জন্য মামলা দায়ের করা যায়। মামলা তো বলে না, এটা পিটিশন দরখাস্ত বলে আর কি, পিটিশন বলে। তো 96 ধারার আদেশটা দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে, আবার কে? বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে। এবং 96 ধারায় একটা জিনিস মনে রাখবেন, আলাদা কোনো মামলা মামলা চলাকালীন সময়েও দিতে পারে, আবার আলাদা দরখাস্ত দিতে পারে, দরখাস্তের মাধ্যমেও দিতে পারে। তো জাস্ট মনে রাখেন, 96 ধারা মানে কি? বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। কয়টা কারণে? 3টি কারণে। এই নির্দেশ কে কে দিতে পারে?
ভিতরে কোন নির্বাহী? ধন্যবাদ, জেনে রাখা ভালো। 96 এক ধারায় যে কোনো আদালত দলিল দাখিলের জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। 93 দুই ধারায় বলা হয়েছে যে দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডাক ও তার কর্তৃপক্ষের পোস্টাল আর টেলিগ্রাফ অথরিটিস হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তুর তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে আমরা এটাই জানলাম যে 96 ধারার আদেশটা কে কে দিতে পারে? বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। তো তার মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই তিনজন যদি ডাক বিভাগের কোনো হেফাজতে থাকা কোনো জিনিস সার্চ ওয়ারেন্ট মঞ্জুর করতে পারবে, এই তিনজন। জেলা ম্যাজিস্ট্রেট লিখবেন যে ডিএম, সিজেএম বা সিএমএম। ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে থাকা, ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তুর তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট মঞ্জুর করতে পারে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের কাছে থাকা কোনো দলিল তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে না নিম্নের কে? পারে না। অপশনে থাকলো জেলা ম্যাজিস্ট্রেট, তারপর থাকলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপরের সবাই পারেন। এই জায়গা তো এই আমি মানে 96 ধারায় অন্যান্য ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে, কিন্তু এই ক্ষেত্রে কি এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে না। এটার উত্তর হবে কি? জেলা ম্যাজিস্ট্রেট। মানে উত্তর হবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু পারে তাহলে কে কে? জেলা ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি। তো এটা যদি প্রশ্ন খুব বেশি কঠিন হয় সেক্ষেত্রে জানা থাকলো আর কি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 96 ধারায় কোনো দলিল উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করে কে? নির্বাহী বিচারিক ম্যাজিস্ট্রেট উভয়। কত ধারায়? 96 ধারায়। কথা শেষ। 98-তে আসি। চোরাই মাল, জাল দলিল ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ধারা কত? 98। চোরাই মাল, জাল দলিল, চোরাই মাল, জাল দলিল এগুলা আশা করি আপনার শাব্দিক ভাবে জানেন, আইনগত ভাবে না জানলেও সমস্যা নাই। চোরাই মাল হলো যে জিনিসটা কি করা হয়েছে, চুরি করা হয়েছে। জাল দলিল তো জানেন যে ভুয়া দলিল তৈরি করছে, যে দলিলের বিষয়বস্তু কি না, সত্য না। অশ্লীল বস্তু রাখা ও বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি, জাল সিল, জাল স্ট্যাম্প, মুদ্রা রাখা, বিক্রয় ও প্রস্তুতির জন্য গোল দিবেন ব্যবহৃত স্থান, ব্যবহৃত স্থান ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট, সরকার বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ভাই, এই 98 ধারার সার্চ ওয়ারেন্টটা এটা বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। এই 98 ধারাটাই এই সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে শুধুমাত্র কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই 98 ছাড়া আর যতগুলা আছে, 93 বলেন, 100 বলেন, 99 ক বলেন, এইগুলা জেলা মানে বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। বাট 98-তে বিচারিক ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নেই। 98-তে শুধু পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়। কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয় এমন যে কোনো পুলিশ কর্মকর্তাকে ওয়ারেন্ট দ্বারা তল্লাশির ক্ষমতা দিতে পারে। যার বইতে লেখা নাই, পুরাতন বইতে একটু লিখে রাখবেন যে 98 ধারার ওই জায়গায় স্টার দিয়ে লিখে রাখবেন যে কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়, কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয় এমন কোন পুলিশ কর্মকর্তা এই ধারা অনুসারে তল্লাশি করতে পারে। এমন কোন ব্যক্তি এই ধারা অনুসারে তল্লাশি করবে যার পদমর্যাদা কি?
কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয়। তার মানে কি কনস্টেবল এই ধারা অনুসারে সার্চ ওয়ারেন্ট পারবে, মানে তল্লাশি করতে পারবে? পারবে। কনস্টেবল পদমর্যাদার নিম্নে নয় মানে কনস্টেবল তো পারবে। জি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আর একটা কথা একটু 98 ধারা একটু লিখে রাখবেন, সেটা হলো যে সার্চ অফ হাউস। 98 ধারার পাশে একটু লিখে রাখেন সার্চ অফ হাউস, SEAR। সার্চ তো আশেপাশে লেখাই আছে, আর অফ হাউস তো জানেনি। সার্চ অফ হাউস, যদি বলে যে সার্চ অফ হাউস বা হাউস বা জায়গা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে কত ধারায়? 98 ধারায়। জায়গার কথা বললে কত ধারা? 98। অবৈধ বস্তু বললেও 98, আর জায়গা বললেও কত? 98। আচ্ছা, তো তাহলে এখন আমরা একটু দেখি যে আটক ব্যক্তিকে, আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ধারা কত? 100। 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য, এতক্ষণ ছিলাম বস্তু নিয়ে, এখন হচ্ছে কি ব্যক্তি। 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্টের আদেশ দিতে পারে, আন্ডারলাইন করেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেআইনি শব্দটা কেন যোগ করলো? এখন পুলিশ যদি কাউরে গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে আপনি 100 ধারায় সার্চ ওয়ারেন্টের আবেদন করতে পারবেন? পারবেন না, কারণ এটা বৈধভাবে নিচ্ছে। এখন পুলিশের ক্ষেত্রেও পারেন, যদি ওই আটকটা রাখা হয় বেআইনি ভাবে আটক রাখছে, গ্রেফতারও দেখাই নাই, কিন্তু উনি আটক রাখছে 3-4 দিন ধরে আটক রাখছে। উদাহরণস্বরূপ ওই যে যদি মনে করেন যে যে ডিবির হারুন সাহেব যখন ওই 5 জন সমন্বয়করে আটকে রাখছিল এবং অনলাইনে দেখাও যাচ্ছিল, তাদেরকে তো কোনো মামলায় গ্রেফতারও করে নাই, অথচ থাকা খাওয়া সব ওই জায়গায় আছে। তো এই সকল ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয়, তার দুইটা প্রতিকার। দুইটা প্রতিকার হচ্ছে যে লোকাল যে প্রতিকার, সেটা হচ্ছে যে এই 100 ধারায় সার্চ ওয়ারেন্টের আবেদন করা, আর এটা ছাড়া বড় যে প্রতিকার সেটা হচ্ছে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো যাই হোক, তাহলে আপনি জানলেন যে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে কে কে পারে? বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। তো এখানে একটু প্রতিকার যদি দেখেন, প্রতিকার আমার সহজ কথা, নট অনলি এই জায়গা বলছে 96 এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারি কার্যবিধির 435 এবং 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন করা যায়। আপনি একটা জিনিস এখানে লিখে রাখেন যে যে কোনো সার্চ ওয়ারেন্ট সমান সমান রিভিশন। সার্চ ওয়ারেন্ট হইলেই সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। সার্চ ওয়ারেন্ট হলেই সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে কি বলেন? রিভিশন। বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী, বিশেষ ক্ষমতা সরকার ক্ষমতা দিয়ে। আপনার অত বিশেষ নিয়ে থাকা লাগবে না, জাস্ট নির্বাহী মনে রাখেন। দেখেন, তাহলে সার্চ ওয়ারেন্ট সমান সমান কি? রিভিশন। তাহলে আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখি। 2017 সালের 11 বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? বেআইনি ভাবে কে আটক? আটক ব্যক্তি হলে কত ধারা? 100 100 ধারা। ধারা। তো এখানে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। তো তার মধ্যে সেলফ প্র্যাকটিসের 3 নং প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 96 ধারায় দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কে পারে? 96 ধারায় যে কোনো আদালত পারে, ওয়েদার এক্সিকিউটিভ অর জুডিশিয়াল। ঠিক আছে। 4 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ডাক ও তার কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট পারে,
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, উপরের কি সবগুলাই সঠিক। তো এগুলাই সবচেয়ে এছাড়া আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে, 7 নং প্রশ্নটা, চোরাই মাল, জাল দলিল, মুদ্রা ও অশ্লীল বস্তু বিক্রয় প্রস্তুতির জন্য ব্যবহৃত স্থান তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট তল্লাশি করার ক্ষমতা দিতে পারে কনস্টেবল পদমর্যাদার উপরস্থ কোনো পুলিশ অফিসারকে। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি এই ভাষাটা একটু ঠিক করি, মানে ওয়েট। স্যার এখানে কথাটা হবে এরকম, কনস্টেবল পারবে না, কনস্টেবল পদমর্যাদার উপরস্থ হইতে হবে, কনস্টেবল পদমর্যাদার উপরস্থ হইতে হবে, ঠিক করে নেন, কনস্টেবল পদমর্যাদার উপরস্থ, মানে কনস্টেবল পারবেন না। জি, হ্যাঁ বলেন, কে যেন প্রশ্ন করছিলেন, বলেন। স্যার উত্তর পেয়ে গেছি স্যার, এইটাই বলতেছিলাম। জি, ধন্যবাদ। তিনটে না মানে উপরে। জি, কনস্টেবল পদমর্যাদার উপরস্থ। জি, যাক ঠিক আছে, তারা ঠিক করার দরকার নাই। তাহলে আমি একটু সামারি বলে দিই যে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে 96, 98, 99 ক, 100 ধারা। কোন দলিল হাজির করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করে 96-তে, বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। তিনটা ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রেও যদি বলে দিই যে যারা একবার সমন দিছে, সমন অনুসারে দলিল হাজির করে নাই, ওই দলিলটা কার কাছে আছে কারো জানা নাই, এছাড়া তদন্ত অনুসন্ধান বা অন্য কোনো কার্যক্রমের স্বার্থে, এটা। আর 98-তে অবৈধ কোনো দলিল বস্তু জাল এইগুলা উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর 99 কতে হচ্ছে যে সরকার তার নির্বাহী আদেশ বলে যদি কোনো পুস্তক এগুলা বা সংবাদপত্র এগুলো যদি বাজেয়াপ্ত করে এবং ওই পুস্তক মানচিত্র এগুলার কপি যদি অন্য কোথাও থাকে, তাহলে সেইগুলা জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে 99 কতে, এটাও যে কোনো ম্যাজিস্ট্রেট, এটা আমরা সামনে আসবো, সমস্যা নাই। আর 100 ধারায় বলা হয়েছে বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে, বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। কত ধারায়? 100 ধারায়। এবং মনে রাখতে হবে যে সকল সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। ধন্যবাদ। তো এখন আমরা দেখবো হুলিয়া ও ক্রোক। অনেকে আপনারা কোড়ক কোড়ক করেন, এটা কোড়ক না, এটা কি? কোড়ক। জি। তো হুলিয়া এবং ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 87 থেকে। হুলিয়া বলেছে 87-তে, ক্রোক 88-তে। তবে এখানে আমরা 93 ক পর্যন্ত একটু দেখবো। হুলিয়ার ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন আর ক্রোকের ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট। আপনারা একটু মনে রাখেন যে আমরা যখন পড়ছিলাম, যখন সমনের আগে, তখন একটা অধ্যায় ছিল, মানে ওখানে একটা পেজ ছিল, আপনাদের ওই ছক আকারে বলা ছিল যে কোন অভিযুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার যে প্রক্রিয়া, সেখানে একটা ছিল সমন, একটা ছিল ওয়ারেন্ট, আর একটা ছিল কি হুলিয়া ও ক্রোক। তাহলে গত 2 দিনে আমরা সমন সম্পর্কে বিস্তারিত জেনেছি, যে সমন কি, কেন, কিভাবে হাজির করে। গতকাল জেনেছি কি ওয়ারেন্ট সম্পর্কে, ওয়ারেন্ট অনুসারে কিভাবে হাজির করে। এছাড়া সমন ও ওয়ারেন্ট ছাড়াও হুলিয়া ও ক্রোক ও হাজির করা যায়। এখন আপনার কাছে প্রশ্ন এসে যায় যে হুলিয়া এবং ক্রোক সমন ওয়ারেন্ট থাকতে কেন হুলিয়া ও ক্রোকের প্রয়োজন হলো? প্রয়োজনীয়তা আছে। কেন প্রয়োজনীয়তা আছে? যে আপনারা জানেন যে, আমি একটু বলি, যদিও আমরা এখনো পড়ি নাই, বাট আপনাদের এতটুকু ধারণা আছে যে ফৌজদারি মামলা দায়ের করা যায় কোর্টে অথবা কোথায়? ম্যাজিস্ট্রেট, মানে কোর্টে অথবা থানায়। তো যদি কোর্টে যে মামলা দায়ের করে সেই মামলাকে কি মামলা বলে? সিআর মামলা বলে বা নালিশি মামলা বলে। আর থানার যে মামলা, থানার মামলাকে জিআর মামলাও বলে, নন জিআর মামলাও বলে। তো ধরেন বিথিকা বিশ্বাস, উনি ওনার টাকা পয়সা নিছে, একজন ওনাকে একটা কথা বলে টাকা পয়সা নিছে 5 লাখ টাকা আদায়ের জন্য, উনি একজনের বিরুদ্ধে ওই ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট অ্যান্ড চিটিং 406, 420-এর মামলা দায়ের করছে, দণ্ডবিধির সেকশন 406 আর 420। তো উনি যাদের বিরুদ্ধে মামলা করছে, ধরেন 3 জন আসামি, তো 3 জন আসামির
সিআর মামলা যখন মামলা দায়ের হয় তখন তাকে কগনিজেন্স কোর্টে, এবং আপনারা এতটুকু জানেন যে যে কোনো মামলা যখন চার্জ গঠন হয় তার চার্জ গঠনের পর থেকে কি শুরু হয়, বিচার শুরু হয়। চার্জ গঠনের আগ পর্যন্ত কি থাকে, আমলি আদালতে থাকে। এখন আমলি আদালতে একটা মামলা কতদিন থাকবে? আমলি আদালতে সিআর মামলা থাকে যতদিন পর্যন্ত সিআর মামলা সকল আসামি হাজির না হচ্ছে, বা সকল আসামি জামিন না পাচ্ছে, বা হাজির জামিন পাক বা না পাক, হাজির হইতে হবে আদালতে। এখন বিথিকা বিশ্বাস যার বিরুদ্ধে মামলা করলো, দেখা গেল যে দুইজন আসামি হাজির হইছে, হাজতে ছিল, তারা জামিনও পাইছে, কিন্তু আর একজন হাজির এখনো হয় নাই, বছর খানিক হয়ে গেছে, সে, তাকে পুলিশ গ্রেফতারও করতে পারে নাই, সে হাজিরও হয় নাই। এখন তার জন্য কি, যে আসামি তাকে গ্রেফতার করতে পারে নাই বা যে হাজির হয় নাই, তার জন্য তো আর মামলার বিচার তো আজীবনে থেমে থাকবে না। কারণ আইনের বিধান হলো যে সবাই হাজির হলে তারপরে হলো মামলাটার বিচার শুরু হবে, ট্রায়াল ফাইলে বদলি করে দেয়। তো এখন যদি সে হাজির না হয়, তাহলে এই বিধান অনুসারে আজীবন মামলাটা কোথায় থাকতেছে, কগনিজেন্স কোর্টে। তো তখন তার জন্য আজীবন মামলা কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে থাকবে না, তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়। যখন কোনো ব্যক্তিকে, কোনো আসামিকে, অভিযুক্তকে সমন দিলেও আসে নাই, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলো, আসে নাই, বা সে গ্রেফতার করাও যায় নাই, তখন তাকে একটা শেষ সুযোগ দেয়, যেটাকে বলা হয় হুলিয়া। কি বলেন? হুলিয়া, প্রক্লেমেশন। আমাদের ফৌজদারি কার্যবিধির 87 ধারায়, কত ধারায়? 87 ধারায়। হুলিয়া মানে হলো তার একটা ঘোষণা দেওয়া যে আপনি অমুক, আপনার বিরুদ্ধে এই মামলা চলমান আছে, আপনি মানে সর্বনিম্ন 30 দিন, এছাড়া আদালত আদালত যদি মনে করে, বিবেচনা করে আরো বেশি সময় দিতে পারে, এতদিনের মধ্যে অমুক জায়গায় হাজির হবেন। এটারই বলে কি, হুলিয়া। ঘোষণা দিল যে আপনি অমুক, আপনার বিরুদ্ধে এমন মামলা হয়েছে, আপনারা গ্রেফতার করা যায় না, আপনি হাজিরও হন নাই, আপনি এত দিনের মধ্যে অমুক জায়গায় হাজির হবেন। এটাকেই কি বলে, হুলিয়া। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে হুলিয়া কি আহ, কোনো মামলায় সাথে সাথে দেয়? দেয়। সাথে সাথে দেয় না, সাথে সাথে দেয় না। যদি কাউকে গ্রেফতার করা না যায়, তখনই দেয় হচ্ছে কি, হুলিয়া। এবং এই হুলিয়াকে ইংরেজিতে কি বলে? প্রক্লেমেশন। প্রক্লেমেশন। তো এখন আর একটা জিনিস মনে রাখেন, সেটা হলো যে ধরেন হুলিয়া দিল, সে আসে নাই, হুলিয়া দিল কি, আসে নাই, তাহলে তার সম্পত্তি করা হবে ক্রোক। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে হুলিয়ার সাথে সাথেও সম্পত্তি ক্রোক করতে পারে, অথবা হুলিয়ার সময়টা পেরিয়ে যাওয়ার পরেও ক্রোক করতে পারে। বুঝতে পারছেন? মানে হুলিয়া ক্রোকের আদেশ একসাথেও হতে পারে, অথবা হুলিয়ার যে সময়, এটা শেষ হয়ে যাওয়ার পরেও সম্পত্তি কি করতে পারে, ক্রোক করতে পারে। এই ক্রোক, স্থাবর অস্থাবর, কার সম্পত্তি? ওই যে যার প্রতি হুলিয়া জারি করলো, সেই। তাহলে হুলিয়া সাথে অথবা হুলিয়ার পরে হচ্ছে কি, ক্রোক। আগে অনুসরণ করবে 87 ধারার বিধান, তারপর অনুসরণ করবে কত, 88 ধারা। এটুক বুঝতেন? ধরেন তার সম্পত্তি ক্রোক করছে, তাও তার কোনো খোঁজ খবর নাই, তো তখন সর্বশেষ যে ধারার বিধানটা অনুসরণ করে, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 339-এর খ, বা 339B, যেখানে বলা আছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। সর্বশেষ যে ধাপটা অনুসরণ করা হবে 339-এর বি ধারা অনুসারে, সর্বনিম্ন বহুল প্রচারিত দুইটা বাংলা জাতীয় দৈনিকে, বাংলা সর্বনিম্ন বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিবে একটা নির্দিষ্ট সময়, যে অমুক, আপনার বিরুদ্ধে এই মামলা হয়েছিল, আপনি আসেন নাই, গ্রেফতার করা যায় নাই, হুলিয়াজারি করছিল, আসেন নাই, ক্রোক করছিল, আসেন নাই, সর্বশেষ আপনার একটা সময় দেওয়া হলো, অমুক জায়গায় আপনি আত্মসমর্পণ করেন, যদি না করেন তাহলে আপনার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। তাহলে প্রথমে অনুসরণ করে হচ্ছে 87 ধারা, তারপরে কি 88 ধারা, তারপর হচ্ছে 339B। বুঝতে পারছেন? এবং এই ধারাগুলো কিন্তু একটা মামলা প্রথমেই অনুসরণ করে না, অনুসরণ করে কখন, যখন সমন জারি হয়েছে বা ওয়ারেন্ট জারি হয়েছে, মোট কথা আসামিকে গ্রেফতার করা যায় নাই, সে কোনোদিন হাজিরও হয় নাই। কিন্তু একটা কথা বলে নেই, যে যদি কোনো মামলার ক্ষেত্রে কোনো আসামি একবার জামিন নাই, বা একবার আদালতে হাজির হয়, হাজির হওয়ার পরে ধরেন সে বিদেশ চলে গেছে, তো তার ক্ষেত্রে কিন্তু আর এই হুলিয়া ক্রোকের এই বিধিবিধান অনুসরণ করা হবে না। হুলিয়া ক্রোক তার ক্ষেত্রেই প্রযোজ্য যে জীবনে আদালতে হাজির হয় নাই, বা যার জীবনে গ্রেফতার করা যায়। ধন্যবাদ, একটু পড়ি।
কোনো ব্যক্তির হাজিরা নিশ্চিত করার জন্য আদালত সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারে বা হুলিয়া জারি করতে পারে। পলাতক ব্যক্তির হাজিরার জন্য আন্ডারলাইন করেন 87 ধারায় হুলিয়া জারি করতে পারে এবং একই সাথে 88 ধারায় উক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন স্থাবর বা অস্থাবর বা উভয় সম্পত্তি ক্রোধ করার আদেশ দিতে পারে। তো আমরা চলে আসি হুলিয়া, পলাতক ব্যক্তির জন্য হুলিয়া। প্রোক্লেমেশন ফর পার্সন অ্যাবসকন্ডিং। অ্যাবসকন্ডিং মানে হচ্ছে যে পলায় আছে, পলায়ন করে আছে, পলাতক ব্যক্তি। জি, পলাতক ব্যক্তি বা আত্মগোপন করেছে এমন ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় আদালত গোল দিবেন লিখিত হুলিয়া। হুলিয়া কি হবে? লিখিত হুলিয়া জারি করতে পারে। অ্যাকচুয়ালি হুলিয়ার বাংলা কি বলেন তো? ঘোষণা। হুলিয়ার বাংলা কি? ঘোষণা। হুলিয়া মানে হুল ফোটায় নেই, তো হুলিয়া জারি করতে পারে। 87 ধারায় বলা হয়েছে যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তি বরাবর পরোয়ানা জারি করা হয়েছে সে পলাতক আছে। পরোয়ানা জারি করছে, সমন না, কিন্তু কি হবে? যে ব্যক্তি বরাবর কি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য সে আত্মগোপন করেছে, সেক্ষেত্রে আদালত আন্ডারলাইন করবেন একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে গোল দিবেন যা 30 দিনের কম নয়। 30 দিনের কম নয় এই কথাটার অর্থ হলো নট লেস দ্যান 30 ডেজ, মানে সর্বনিম্ন সময় 30 দিন, আর সর্বোচ্চ আদালত মন যা চায় দিতে পারে। কিন্তু সর্বনিম্ন কয়দিন? অনধিক 30 দিন, আর সর্বনিম্ন 30 দিন এক না, অনধিক 9 অধিক 30, মানে অনধিক 30 মানে হলো সর্বোচ্চ 30। বুঝতেন? তো সর্বনিম্ন 30। এবং তাহলে হুলিয়া কি হবে বলেন? হুলিয়া কি হবে? লিখিত। এখানে একটা জিনিস লেখেন যে হুলিয়া 3টি উপায়ে হয়ে থাকে। হুলিয়া 3টি উপায়ে জারি করা যায়, একটু লিখে রাখেন। সর্বনিম্ন সর্বোচ্চ কোনটা? না, সর্বোচ্চ নাই। লেখেন 3টি উপায়ে হুলিয়া জারি করা হয়। তিনটি উপায়ে হুলিয়া জারি করা হয়, ছোট্ট করে একটু লিখে নেন। পলাতক ব্যক্তি যেখানে বাস করে, প্রথম নাম্বারটা লেখেন, পলাতক ব্যক্তি যেখানে বাস করে, পলাতক ব্যক্তি যেখানে বাস করে সেই শহরে বা গ্রামে, সেই শহরে বা গ্রামের প্রকাশ্য স্থানে, সেই শহরের বা গ্রামের প্রকাশ্য স্থানে ঘোষণা করে। 2 নাম্বার, সেই বাড়ি বা শহর বা গ্রামের, সেই বাড়ি বা শহর বা গ্রামের প্রকাশ্য স্থানে উক্ত হুলিয়া লটকিয়ে দিয়ে, উক্ত হুলিয়া লটকিয়ে দিয়ে 3 নাম্বারে দেন উহার কপি, উহার কপি আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে, উহার কপি আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে। লটকিয়ে বুঝেন? টানায়ে। জানায়, জি। ফৌজদারির ক্ষেত্রে হুলিয়া, আর দেওয়ানির ক্ষেত্রে বলতে পারেন সাবস্টিটিউটেড সার্ভিস। জি, পাঁচা দেশের বিষয়ের মতো অনেকটা। তো এখানে 3টা জিনিস আপনি মনে রাখবেন। হুলিয়া জারি করে কয়টি উপায়ে? খুব সহজে বলে দিই, যার প্রতি হুলিয়া জারি করবে তার বাড়ির প্রকাশ্য স্থানে ঘোষণা দিয়ে। প্রকাশ্য স্থানে কি? ঘোষণা দিয়ে। প্রকাশ্য স্থান বুঝেন?
একটা বাড়ির পিছন কিন্তু প্রকাশ্য স্থান না। প্রকাশ্য স্থান মানে ওই বাড়ির কোন জায়গায় দিয়ে কথা বললে সবাই যাতে দেখতে পারে, প্রকাশ্য স্থানে কি দিয়ে, ঘোষণা দিয়ে। 2 নাম্বারটা হলো প্রকাশ্য স্থানে লটকিয়ে, লটকিয়ে মানে যাতে সবাই দেখতে পারে। আর 3 নাম্বারটা হচ্ছে আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে। এই তো। তো আমরা চলে আসি ধারা 88। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা, অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ পার্সন অ্যাবসকন্ডিং। 87 ধারায় হুলিয়া জারি করেছে এমন আদালত যে কোনো সময়, বলতেন যে কোনো সময়, উক্ত পলাতক ব্যক্তির অস্থাবর বা স্থাবর সম্পত্তি বা উভয় ক্রোকের আদেশ দিতে পারে। তাহলে 87 ধারায় যে আদালত হুলিয়া জারি করেছে সেই আদালতকেই সম্পত্তিটা ক্রোকের আদেশ দিতে হবে। আবারও বলি, এক আদালত হুলিয়া জারি করছে, আর এক আদালত যদি ক্রোক করে সেই আদালতের ওই আদেশটা অবৈধ। বুঝতে পারছেন? যে আদালত হুলিয়া জারি করছে সেই আদালতকে কি করতে হবে, ক্রোক প্রয়োগ করতে করতে হবে। হবে। সুতরাং যে ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, পলাতক বা আত্মগোপনে রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তির হাজিরার জন্য 87 ধারায় লিখিত হুলিয়া জারি করতে পারে। এবং আদালত মনে করলে এই লিখিত হুলিয়া, এই যে আন্ডারলাইন করেন, জারির সময় উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। একটা জিনিস আমি বলে রাখি, আবারও আপনারা পরীক্ষার সময় কনফিউজড হবেন, সেটা হলো যে হুলিয়ার সাথে সাথেও সম্পত্তি ক্রোক করতে পারে, অথবা কি পরে হুলিয়ার করতে পারে। সময় শেষ হওয়ার পরেও ক্রোক করতে পারে। পারে। এটা কার এখতিয়ার? আদালতের এখতিয়ার। জি। বাট যে আদালত হুলিয়া জারি করবে সে আদালতকেই সম্পত্তি কি করতে হবে, ক্রোক করতে হবে। ধন্যবাদ। জেনে রাখা ভালো। তো দেখেন যে হুলিয়া জারি করার সর্বনিম্ন সময় কত? 30 দিন। সর্বনিম্ন মানে ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে হুলিয়া জারির সর্বোচ্চ সময় কত, নেই। উত্তর হবে আদালত নির্ধারিত সময়। যদি বলে সর্বনিম্ন সময় কত, 30 দিন। জি। বুঝতে পারছেন? তারপরে পলাতক ব্যক্তি কোন ধরনের সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে? স্থাবর অস্থাবর উভয়। সরকারকে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি ক্রোক করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার কালেক্টর মারফত। তো এখানে আরো একটা জিনিস জানলেন যে স্থাবর সম্পত্তি ক্রোক করতে হবে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কার মারফত? কালেক্টর। কালেক্টর, জেলা কালেক্টর মারফত। আমি আবারও বলে দিই যে জেলা কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক বলে সবাই কি একই ব্যক্তি। তারপরে দেখেন পলাতক ব্যক্তির হাজির হওয়ার জন্য হুলিয়া জারির ক্ষমতা আছে আদালতের বা সকল বিচারিক ম্যাজিস্ট্রেটের। তাহলে হুলিয়া কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারে না। হুলিয়া জারি করবে কে? বিচারিক ম্যাজিস্ট্রেট। কিন্তু শুধুমাত্র যে আদালত এমন হুলিয়া জারি করে, আন্ডারলাইন করবেন, সেই আদালত উক্ত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। আবারও বলি, যে আদালত হুলিয়া জারি করবে সেই আদালতই কি করবে, সম্পত্তি ক্রোক করবে। তারপরে দেখেন পরের পয়েন্টটা দেখেন যে সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে, আন্ডারলাইন করবেন, 6 মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত, বল দিবেন, অন্য কোনো ব্যক্তি ক্রোকি আদালতে আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং এটা ক্রোকযোগ্য না। বল দিবেন ধারা 88 6 ক, 3টে স্টার দেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ধারা 88 কত? 6 ক। ধরেন খুব সংক্ষেপে বলি, আশরাফুল সাহেব একটা মামলার আসামি, অভিযুক্ত আর কি। আশরাফুল সাহেব কোনোদিনই হাজির হয় নাই, আশরাফুল সাহেব কোনোদিন, ওনাকে গ্রেফতারও করা যায় নাই। তখন আশরাফুল সাহেব ধরেন ওনার আদালত ওনার বিরুদ্ধে হুলিয়া জারি করলো কত ধারায়? 87 ধারায়। ওনার সম্পত্তি, উনি একটা মোটরসাইকেল চালাইতো বা ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োগ করছে কত ধারায়? 88 ধারায়। এখন সলিমুল্লাহ আইসা আদালতে আবেদন করছে যে ওনার আশরাফুল হাজির হয় নাই, ওর সম্পত্তি সব ক্রোক করছে, কিন্তু ওই যে পালসার মোটরসাইকেল, আশরাফুলের মোটরসাইকেল ভাইবে যে ক্রোক করছে, ওই পালসার মোটরসাইকেলের মালিক আমি সলিমুল্লাহ, ওটা আশরাফুলের না, ও আমার বন্ধু, আমার মোটরসাইকেল এমনি সে চালাতো। তাহলে এই জায়গায় ক্রোক করা হয়েছে কার সম্পত্তি? আর একজনের, যে সলিমুল্লাহ কি এই মামলার কোনো আসামি না। না। তখন তৃতীয় কোনো ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক করা হয় 88 ধারায়, তার প্রতিকার হচ্ছে সে ওই আবেদন করবে আদালতে এসে। আদালতে কি করবে?
আবেদন করবে কয় মাসের মধ্যে? 6 মাস, এটা গোল্ডেন। তৃতীয় কোনো ব্যক্তি আবেদন করবে কত মাসের মধ্যে? 6 মাস। 6 মাসের মধ্যে। অষ্টআশির কত ক? 6 ক। 6 ক। 6 মাস 6 ক। জি। তারপরে দেখেন, অষ্টআশির 6 ক ধারায় স্বার্থ সংশ্লিষ্ট লিখিত আপত্তি মঞ্জুর না হলে, মানে সলিমুল্লাহ তো দাবি করছে যে এটা তার, কিন্তু সলিমুল্লাহ ধরেন যে আদালতে যে যৌক্তিক কারণ দেখাইছে আদালত সন্তুষ্ট হয় নাই, তখন নামঞ্জুরের আদেশের তারিখ হইতে, আন্ডারলাইন করবেন, 1 বছরের মধ্যে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য মকদ্দমা দায়ের করতে পারে। নামঞ্জুরের আদেশের তারিখ হতে কত মাসের মধ্যে? 1 বছরের মধ্যে। যদি ওই সলিমুল্লাহ আবেদন করলো, তার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হলো না, তাহলে সে সত্ত্বের মামলা করবে দেওয়ানি আদালতে। কত বছরের মধ্যে? পড়ার সময় অনেক পড়ে, কিন্তু মূল কি পয়েন্ট গুলো ছোট, আমি আবারও বলি। হুলিয়া জারি করে 87, ক্রোক করে 88। ক্রোক করা যায় স্থাবর অস্থাবর সম্পত্তি উভয়। যে আদালত হুলিয়া জারি করবে সে আদালত ক্রোক করবে। হুলিয়া কয়টি উপায়ে? 3টি উপায়। প্রকাশ্য জায়গায় ঘোষণা করে লটকিয়ে, আর আদালতের প্রকাশ্য জায়গায় লটকিয়ে। তারপরে ক্রোকের ক্ষেত্রে যদি স্থাবর সম্পত্তি ক্রোক করবে কে? জেলা কালেক্টর। যার সম্পত্তি ক্রোক হলো, যদি থার্ড পার্টির সম্পত্তি ওর মধ্যে থাকে, সে আবেদন করবে কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে যদি তাকে তার আবেদনটা, সে আবেদন করলো, তার আবেদন নামঞ্জুর করছে, তাহলে সত্য ঘোষণার মামলা করবে কত বছর? 1 বছর। ঠিক আছে। জি। তো তারপরে দেখেন, যদি পলাতক ব্যক্তি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয়, তাহলে ক্রোকি সম্পত্তি সরকারের উপর বর্তাবে। আন্ডারলাইন করেন। যদি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে কি না হয়? হাজির না হয়, তাহলে ওই প্রকৃত সম্পত্তি সরকারের উপর বর্তাবে। কিন্তু ক্রোকের তারিখ হইতে গোল দিবেন 6 মাসের মধ্যে সম্পত্তি বিক্রয় করা যাবে। সরকারের উপর বর্তালো, বাট সরকার বিক্রি করতে পারবে কয় মাস পর? ক্রোকের কয় মাস পরে বলেন? 6 মাস পরে। বুঝেছেন? তো এখন আমরা আরো একটা ইনফরমেশন, তথ্য জানলাম, সেটা হলো যে প্রকৃত সম্পত্তি সরকারের উপর বর্তাবে ক্রোক হুলিয়ায় উল্লেখিত সময় শেষ হলে, আর সরকার বিক্রি করতে পারবে কবে? 6 মাস পরে। এখন আমরা চলে আসব যে যার সম্পত্তি ক্রোক করা হলো বা যার বিরুদ্ধে হুলিয়া দেওয়া হলো, সম্পত্তি ক্রোক করা হলো, তার কোনো প্রতিকার আছে কিনা। প্রথমে একটু লিখে রাখেন যে, এ জায়গায় একটু লিখে রাখেন যে ধারা 88 সমান সমান রিভিশন। ধারা 88 সমান সমান কি? রিভিশন। এটার অর্থ কি? ধরেন আশরাফুল সাহেবের, ওনারকে হুলিয়া জারি করা হলো, উনি আসে নাই, ওনার সম্পত্তি ক্রোক করা হলো, আসে নাই, কিন্তু উনি অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা উনি জানেই না। উনি ধরেন আহ, ভারতে ছিলেন, এই সময়টাতে উনি চিকিৎসা সংক্রান্ত কাজে, তো এসে দেখলেন যে ওনার সয় সম্পত্তি সব ক্রোক হয়ে গেছে। তখন ওনার একেবারে প্রথম যে প্রতিকার, সেটা হলো উনি এই 88 ধারায় যে ক্রোক আদেশ দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে উনি রিভিশন করতে পারে। রিভিশন করবে কোথায়? উচ্চ আদালতে। এতটুকুই মনে রাখেন। তাহলে ক্রোকের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। এলো একটা প্রতিকার। আর আপনি যদি রিভিশনে না যান, সেই ক্ষেত্রে প্রতিকার আছে 89 ধারায়। কত ধারায়? 89 ধারায়। 89 ধারাটা দেখেন যে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধার। এই ক্রোককৃত সম্পত্তির যে পুনরুদ্ধার, এটার পাশে একটু লিখে রাখেন 89 ধারা। এই পুনরুদ্ধারের যে আবেদন, এই আবেদনটাই করা হয় কত ধারায়? হাফিজ, ঘুম তো একেবারে কঠিন আসছে। আচ্ছা, ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধার কত ধারায়? তাহলে ঘুম যদি না আসে, ইউটিউবে আমার লেকচার চালাই দিয়ে রাত্রিবেলা শুনতে শুনতে ঘুমাই যাবেন। আচ্ছা, তাহলে অনলাইনে যারা আছেন আপনাদেরও কি ঘুম আসতেছে? না স্যার। আপনার স্যার 10টার দিকে একটু আছে, নাইলে আছে না। আচ্ছা, 9টার থেকে ঘুম থেকে উঠছি স্যার, আরো ঘুম ধরে।
প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার কত ধারায়? 89 ধারায়। এখন দেখেন, যার সম্পত্তি ক্রোক করা হয়েছে, ধরেন আমরা উদাহরণ দিয়ে বললাম আশরাফুলের সম্পত্তি ক্রোক করা হয়েছে, তাহলে আশরাফুলের এই 89 ছাড়া আর একটা যে প্রতিকার ছিল সেটা কি? রিভিশন। সে ক্রোকের তারিখ হতে গোল দিবেন 2 বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারে। তাহলে উনি হয় রিভিশন করবেন, আর যদি রিভিশন না করেন তাহলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করবে কয় বছরের মধ্যে? কোন আদালতে? যে আদালত ক্রোক করছে সে আদালতে। ঠিক আছে। এখন অনেকে আপনাদের অনেকের মনের যে প্রশ্ন আছে সেটা আমি করে দিই। সেটা হলো, একটু আগে বলছি যে প্রকৃত সম্পত্তি সরকারের উপর বর্তাবে হুলিয়ায় উল্লেখিত সময় শেষ হলে, মানে সরকার বিক্রি করতে পারবে কবে? 6 মাস পরে। এখন আপনাদের অনেকের মন যে 6 মাসের পর যদি সরকার বিক্রি করে ফেলে, আবার সে আইসা আবেদন করছে 2 বছর পরে, মানে 2 বছর না 2 বছরের মধ্যে, তো তখন কি হবে? তখন কিছুই হবে না, ওই যে যে টাকা পাইছে সেই টাকা তারে দিয়ে দিবে যদি আদালতের যৌক্তিক মনে হয়। এলো কথা, বুঝতে পারছেন? ধরেন, তো একটা জিনিস এভাবে মনে রাখবেন যে 6 মাস পরে বিক্রি করতে পারবে, তার মানে এই না যে সরকার বিক্রি করার জন্য উৎপত্তি আছে। মানে সরকারের একটা ক্ষমতা দেওয়া হয়েছে। বিক্রিটা তখনই করে সাধারণত যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি এটা কোনো উদ্ধারের কোনো সম্ভাবনা নাই, সবকিছু দেখেই বিক্রিটা করে। কিন্তু তারপরেও আইনে যাই থাক না কেন, যদি বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হয় যে 6 মাস পরে বিক্রি করে দিল কিন্তু 2 বছরের মধ্যে এসে পুনরুদ্ধারের আবেদন করছে, তাহলে তারে ওই টাকাটা তারে কি, যদি আদালত সন্তুষ্ট হয় তারে দিতে পারে, আর না মঞ্জুর করলে তো টাকাও পাবে না। আচ্ছা, যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে আন্ডারলাইন করেন সে পলাতক ছিল না, আশরাফুল এসে বললো যে আমি পলাতক ছিলাম না, এই যে আমি ইন্ডিয়ান, আমার কাগজপত্র আছে, পরোয়ানা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি বা সেই নির্ধারিত সময়ে হুলিয়া পায়নি, তাহলে আদালত তার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন আন্ডারলাইন করবেন মঞ্জুর করতে পারে। কি করতে পারে? কমে কমে মঞ্জুর করতে পারে। আর আবেদন নামঞ্জুর করলে, আন্ডারলাইন করেন, তার বিরুদ্ধে আপিল করা যাবে। যদি আশরাফুল সাহেব 89 ধারায় আবেদন করলো যে আমি ভারতে চিকিৎসাধীন ছিলাম, হুলিয়া জারি হয়েছে, ক্রোক করছে, আমি জানি না, আমার প্রকৃত সম্পত্তি ফেরত দেন, কিন্তু আদালত আশরাফুল সাহেবকে ফেরত দেয় নাই, তার মানে 89 ধারার আবেদন কি হয়েছে? নামঞ্জুর হয়েছে। তো 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান লেখেন আপিল, ব্র্যাকেটে লেখেন 405 ধারা। কত ধারা? 405 ধারা। এখানে দুইটা জিনিস লিখবেন, 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান আপিল, 405 ধারা লিখছেন। আর লেখেন 89 ধারার আবেদন মঞ্জুর সমান সমান রিভিশন। লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। 89 ধারার আবেদন নামঞ্জুর সমান সমান আপিল। কত ধারা? 405। আর 89 ধারার আবেদন মঞ্জুর সমান সমান কি? রিভিশন। আচ্ছা, যারা এখনো বোঝেন নাই তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলি, শুনেন, খুব সহজ, একটু ঠান্ডা মাথায় শুনেন। একটা মামলায় যার প্রতি ওয়ারেন্ট ইস্যু করছে সে কোনোদিন হাজির হয় নাই বা তার সে পলাতক, তাকে গ্রেফতার করা যায় নাই, তখন তার প্রতি প্রথমে ইস্যু করবে হুলিয়া। হুলিয়া হতে হবে লিখিত। হুলিয়া কয়টি উপায় জারি করা যায়? 3টি। হুলিয়া জারি করে 87 ধারায়। সর্বনিম্ন সময় কতদিন? 30 দিন। সর্বোচ্চ কতদিন? আদালতের বিবেচনাধীন। আচ্ছা, হুলিয়ার সাথে সাথে অথবা হুলিয়ার নির্ধারিত সময় হওয়ার পরে প্রয়োগ করতে পারবে কত? 80 ধারায়। কত ধারায়? 88 ধারায়। কত ধারায়? সেকশন 88। আচ্ছা, তো এখন এই ক্রোকটা সে আদালতই করবে যে আদালত হুলিয়া জারি করেছে। ক্রোক করা যায় কোন ধরনের সম্পত্তি? স্থাবর অস্থাবর। যদি স্থাবর সম্পত্তি হয় সংশ্লিষ্ট এলাকার কে ক্রোক করবে? জেলা কালেক্টর। আচ্ছা, আপাতত এতটুকু মনে রাখেন। তৃতীয় ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক করা হয়
সে আবেদন করবে ক্রোকের কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। তার আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে কি হবে? তার আবেদন নামঞ্জুর হইলে সে দেওয়ানি আদালতে মামলা করবে সত্ত্বের কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। মনে আছে না? জি। এরপরে হুলিয়ায় উল্লেখিত সময় শেষ হওয়ার পরে ওই প্রকৃত সম্পত্তি সরকারের উপরে বর্তাবে, কিন্তু সরকার বিক্রি করতে পারবে না কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে বিক্রি করতে, মানে 6 মাস পরে বিক্রি করবে, ক্রোকের 6 মাস পরে। ওকে, এখন আসি যার সম্পত্তি ক্রোক করা হলো তার কি প্রতিকার আছে। তার প্রথম প্রতিকার, সে 88 ধারার ওই ক্রোকের আদেশের বিরুদ্ধে কি করতে পারে? রিভিশন করতে পারে। বুঝছেন? যদি সে রিভিশন না করে তাহলে তার প্রতিকার আছে পুনরুদ্ধারের আবেদন। কত ধারায়? 89 ধারায়। কত বছরের মধ্যে? 2 বছরের মধ্যে। ধরেন আসামি এসে বলল যে আমি হুলিয়ার বিজ্ঞপ্তি পাই নাই, বা এই সম্পর্কে, মামলা সম্পর্কে আমি অবগত ছিলাম না, আমার প্রকৃত সম্পত্তি ফেরত দেওয়া হোক। তাহলে আসামি যা চাইছিল আদালত আসামির ব্যাখ্যায় সন্তুষ্ট হয় নাই, অভিযুক্তের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় নাই, তার 89 ধারার আবেদন কি করছে? নামঞ্জুর করছে। তাহলে 89 ধারার আবেদন নামঞ্জুর করলে তার প্রতিকার হচ্ছে ওই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 405 ধারা। এই যে আমরা প্রথম আপিল পেলাম ফৌজদারি কার্যবিধির 405 ধারায়। আর যদি তার পুনরুদ্ধারের আবেদন মঞ্জুর করছে, মানে তার প্রকৃত সম্পত্তি ফেরত দিছে, তাহলে আসামি তো সংক্ষুব্ধ না, সংক্ষুব্ধ ধরেন নালিশকারী বা রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের 89 ধারার আবেদন যদি মঞ্জুর হয় তাহলে রাষ্ট্রের প্রতিকার হচ্ছে কি? রিভিশন। এই হলো 87, 88 আর 89 এর মূল কাহিনী। বলেন। যদি আসামি সীমানা বাইরে থাকে, বাইরে বলছি আমরা গোপালপুর জেলার আসামি না, পাশের জেলা আসামি, এই ক্ষেত্রে স্যার আমার সম্পত্তি করে করবে এই যে ওই জায়গার, হ্যাঁ, ওই জায়গার যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে ওখানে আদালতে পাঠাই দিবে ওই যে জেলা কালেক্টর। স্থাবর হলে জেলা কালেক্টর। ভিন্ন এই জায়গা পড়ে আসছি কিন্তু, ভিন্ন একটি সম্পন্ন আদালতের হইলে জেলা কালেক্টর, মানে স্থাবর সম্পত্তি হইলেই সংশ্লিষ্ট এলাকার জেলা কালেক্টর। আচ্ছা, প্রতিকার দেখেন, সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন করা যায় কত ধারায়? 88 ধারায় যে আদেশের বিরুদ্ধে রিভিশন করা যায়, বা ক্রোকের তারিখ হইতে 2 বছরের মধ্যে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য 89 ধারায় আবেদন করা যায়। ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে হবে যে আদালতে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছিল সেই আদালতে। আদালত সম্পত্তি ক্রোক পুনরুদ্ধারের আবেদন গোল দিবেন অগ্রাহ্য করলে। অগ্রাহ্য মানে কি? যদি না মঞ্জুর করে তার বিরুদ্ধে আপিল করা যাবে। যে আদালত আবেদন অগ্রাহ্য করে সেই আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত যে আদালত আপিল করা যায় সে আদালতে। ধারা কত? 405। আমরা ফৌজদারি কার্যবিধির প্রথম আপিল পেলাম কত ধারায়? 405 ধারায়। তো এখানে একটা বিগত বছরের প্রশ্ন দেখেন যে পলাতক আসামির প্রকৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিঃশর্ত দাবি করবে? 6 মাস। গণেশ সাহেব বলেন তো, 6 মাসের মধ্যে যদি সম্পত্তি না দেয় তাহলে কি হবে? কত বছরের মধ্যে? তো এখানে আরেকটা জিনিস একটু লিখে রাখেন যে 88 প্লাস 146 ধারা, 88 প্লাস 146 ধারা সমান সমান সম্পত্তি ক্রোক প্লাস রিসিভার নিয়োগ। 88 প্লাস 146 ধারা সমান সমান লেখেন সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগ। হ্যাঁ, 146-এও ক্রোক করতে পারে, 146-এও রিসিভার নিয়োগ করতে পারে। আমাদের 88-তেও রিসিভার নিয়োগ করতে পারে। বুঝতে পারছেন? ওই যে ক্রোক, যে সম্পত্তি ক্রোক করা হলো সেটা দেখাশোনার দায়িত্ব কার উপর বর্তায়? রিসিভারের উপর বর্তায়। বলেন বলেন বলেন। জি, এখানে 89 ধারায় বলছে যে 89 ধারার আবেদন নাম ও দূষণ আপিল। হ্যাঁ, যার সম্পত্তি ক্রয় করতেছে সে আপিল করতেছে, মানে যার সম্পত্তি ক্রোক করতেছে সে আপিল করতেছে না, যার সম্পত্তি ক্রোক করছে সে 89 ধারার আবেদন করছে, আর 89 ধারার আবেদন করার পরেও তার সম্পত্তি তারা ফেরত দেয় নাই, তখন সে করবে আপিল। জি, এখানে আরেকটা কথা হচ্ছে যে 89 ধারার আবেদন মঞ্জুর সমান ডিভিশন। জি, মানে এই ডিভিশনটা কে করবে?
বাদী করবে। সরকার করবে, সরকার। বুঝছেন, বোঝেন নাই? স্যার, আমি বাকি কথাটা শুনে জলদি জি। 5 নম্বর প্রশ্নটা দেখেন, 5 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সরকারকে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি ক্রয় করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার কি মারফত? কালেক্টরের মারফত। না থাকলে সমস্যা নাই, কো কো করেন না, কোকো মারা গেছে, আপাতত মনে রাখেন যে কালেক্টর মারফত। এই 8 নম্বর প্রশ্ন দেখেন, সম্পত্তি ক্রয়ের আদেশের তারিখ হতে কত মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি, কয় মাস? 6 মাস। 9 নম্বরে বলছে যে সত্য প্রতিষ্ঠার মামলা করবে অন্য ব্যক্তি কত বছরের মধ্যে? 1 বছরের ভিতরে। 1 বছরের মধ্যে। জি। তারপরে যার বরাবর হুলিয়া জারি করা হয়েছে সে হুলিয়া উল্লেখিত সময়ের মধ্যে যদি হাজির হতে কি হয়? ব্যর্থ হয়, হয়। তাহলে ওই সম্পত্তি কার এখতিয়ারভুক্ত হবে? সরকারের। সরকারের। কিন্তু সরকার বিক্রি করতে পারবে না কতদিনের মধ্যে? 6 মাসের ভিতরে। 6 মাসের মধ্যে। পলাতক ব্যক্তি সম্পত্তি পুনরুদ্ধার আবেদন করবে কতদিনের মধ্যে? 2 বছরের 2 ভিতরে। মাস। কোন আদালতে? যে আদালতে যে আদালত সেই প্রয়োগ আদালতে। করছিল সেই সে আদালতে। 17 নম্বর দেখেন, আদালতের বাইরে কোনো সমন পাঠাতে বা গ্রেফতার, এটা একটু ইম্পর্টেন্ট, আপনাদের বইতে নাই। আদালতের, জি সরি, বাংলাদেশের বাইরে কোনো সমন পাঠাতে বা গ্রেফতারি পরোয়ানা জারির জন্য উক্ত সমন বা গ্রেফতারি পরোয়ানা পাঠাতে হবে উক্ত দেশের কার বরাবর? যে আদালত উক্ত সমন বা পরোয়ানা বাস্তবায়ন করবে তার বরাবর। আপাতত এতটুকু থাকলে ভালো কালকে ক্লাসে। প্রশ্ন দুইটা জিজ্ঞেস করছেন। ঠিক আছে, তাহলে বাংলাদেশের বাইরেও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার যদি দরকার হয় তাহলে ওই সমন বা পরোয়ানা পাঠাবে ওই দেশের যে আদালত কার্যকর করবে সে আদালতের কাছে। আপাতত এতটুকুই মনে রাখলে হবে। 93 ক আর কত 93 খ। তো আপনাদের একটু 10 মিনিট বিরতি, বিরতির পর আবার আমরা পড়ায় ফিরে আসব। এর মধ্যে যার যত প্রশ্ন আছে কালেক্ট করে রাখেন, ক্লাস শেষে আমরা প্রশ্নের উত্তর দিব, মনে রাখেন। তো আমরা ধারা 99 ক দেখি, দেখেন ধারা 99 ক অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে গোল দিবেন সরকার, আন্ডারলাইন করবেন, কোন মুদ্রিত সংবাদপত্র, পুস্তক মানে হচ্ছে বই, বা কোন দলিল বাজেয়াপ্ত বা ফরফেইটেড ঘোষণা করতে পারে। তাহলে 99 কতে যে বাজেয়াপ্ত করার যে ক্ষমতাটা এটা হচ্ছে সরকারের, সরকারের নির্বাহী আদেশ বলে। কি আদেশ বলে বলেন? নির্বাহী আদেশ বলে। যা প্রকাশ করা দণ্ডবিধির 123 ক, 124 ক, 153 ক, 292, 295 ক, 505, 500 ক ধারায় শাস্তি যোগ্য। 123-24 কতে এগুলো আছে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রদ্রোহিতা। 153-তে আছে আপনার শ্রেণী সময়ের মধ্যে বৈষম্য। 292, 295, 295-তে অশ্লীল বস্তু এই টাইপের কিছু আছে। আর 295 আছে 295 কতে আছে ধর্মীয় অবমাননা। তো যাই হোক, এই সকল মানে অপরাধ যদি কোনো পুস্তকে বা কোনো সংবাদপত্রে প্রকাশিত হয় তাহলে সরকার সেটা বাজেয়াপ্ত করতে পারে। যেটা মনে রাখবেন গুরুত্বপূর্ণ সেটা হলো যা প্রকাশ করা বাংলাদেশের গোল দিবেন রাষ্ট্রপতি, গোল দিবেন প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার বা প্রধান বিচারপতির জন্য। কে কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, প্রধান বিচারপতি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পরীক্ষায় হঠাৎ করে আসবে যে 99 ক ধারায় কয় ধরনের ব্যক্তির প্রতি মানহানিকর বক্তব্য প্রকাশ করলে সেটা সরকার বাজেয়াপ্ত করতে পারে। কে কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, আর হচ্ছে কে? প্রধান বিচারপতি। যে কোনো বিষয়, যেটা আন্ডারলাইন করেন, মারাত্মকভাবে অশ্লীল বা উচ্ছাজনক। যদি কোনো বিষয় মারাত্মকভাবে অশ্লীল হয় অথবা উচ্ছাজনক হয়, বা এমন কোন শব্দ, শব্দও কিন্তু আছে গোল্ডেন, এমন কোন শব্দ বা দৃশ্যমান বিবৃতি যা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোনো আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে বা করতে পারে। অর্থাৎ এমন কোন একটা স্লোগান দেয়া হচ্ছে, এমন কোন একটা গান তৈরি করা হয়েছে যার মাধ্যমে কিছু কিছু শ্রেণীর ব্যক্তি বা ব্যক্তি আমলযোগ্য অপরাধ করতে পারে, তাদেরকে উত্তেজিত করার মতো একটা স্লোগান, গান, তাহলে সেটাও কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে।
তো তাহলে হাইকোর্ট মানে 99 কতে যে ক্ষমতাগুলো প্রয়োগ করতেছে, কে প্রয়োগ করতেছে? সরকার। এবং এটা হচ্ছে তার নির্বাহী আদেশ বলে। ঠিক আছে। তো তারপরে দেখেন, যদি কারো মানে এই জিনিসগুলো স্যার বাজেয়াপ্ত করে। হ্যাঁ বলেন। স্যার ওই যে টিকটক মানে করে যারা, ওর তো অনেক রাষ্ট্রপতি এদের বিরুদ্ধে দিয়ে টিকটক করে, এগুলো কি বন্ধ করুন যাইতো না স্যার? হ্যাঁ যাবে। আচ্ছা, আমি একটু এগুলা থাক, ওই প্রশ্ন যার আছে একটু মনে রাখেন, ক্লাস শেষে নেই। তো হাইকোর্ট বিভাগে আবেদন করা যার এই জিনিসগুলা, এখন আপনি কামরুজ্জামান সাহেব বলছে টিকটকে, ফেসবুকে এগুলা বাজেয়াপ্ত করবে কিনা, এটা নির্ভর করে যে টিকটক ধরেন আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের ভিউয়ার্স যদি 5-6 মিলিয়ন হয়েছে, যা দেখলে সারা বাংলাদেশ দেখে, তখনই বাজেয়াপ্ত করবে। এখন আমি যদি একজনের কথা মানে এমনি বলতেছি যা সবাই কেউ দেখতেছে না, সেই ক্ষেত্রে তো সরকারের তরফ থেকে ওটা পদক্ষেপ নাও আসতে পারে। উদাহরণস্বরূপ আমি বলি শুনেন, ধরেন ভারতের একটা গান যদি বাংলাদেশের কেউ নকল করে, ভারত কিন্তু বাংলাদেশের এর বিরুদ্ধে মামলা করতে আসবে না। কেন আসবে না? কারণ তুই নকল আরো কিছু যদি করতে মন চাই কর, কোনো সমস্যা নাই। কারণ তাদের এই সকল বিবেচনা করার কি নাই, সুযোগ মানে সময় নাই। কিন্তু বাংলাদেশের কোনো গান যদি ভারতীয় বলিউডে নকল করে, বাংলাদেশের এর অনুমতি না নিয়ে, এ কিন্তু ঠিকই কি করবে? মামলা করবে। কেন করবে? কারণ আমার চেয়ে সে হচ্ছে কি বড়, এবং এই জায়গায় মামলা করলে আমারও ফোকাস হওয়ার সম্ভাবনা আছে, এবং এই জায়গায় আমার ক্ষতিপূরণ পাওয়ারও একটা বড় একটা সম্ভাবনা আছে। তো বিষয়টা অনেকটা এরকম আর কি। আচ্ছা, তবে ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। যদি একজনও দেখে, দুইজনও দেখে, সরকার সেটা বাজেয়াপ্ত করার ক্ষমতা সরকারের আছে। হাইকোর্ট বিভাগ আবেদন করা মানে 99 কতে যে বাজেয়াপ্তটা করা হবে সেটার বিরুদ্ধে প্রতিকার। 99 ক ধারায় প্রদত্ত বাজেয়াপ্ত আদেশ গোল দিবেন বাতিল করার জন্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি গোল দিবেন 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। এই ব্রাকেটে লিখে রাখেন 99 খ ধারা। এই বিধানটা বলা হয়েছে কত ধারায়? 99 ক ধারায় যে আদেশটা দিবে সেটা বাতিল করার আবেদন করতে হবে 99 খ, ব্রাকেটে লিখেন। এই বিধানটা বলছে 99 কততে? কতে। বুঝতে পারছেন? তাহলে বাজেয়াপ্ত করে 99 ক, স্যার আর সেটা স্যার বাতিলের আবেদন কততে? 99 কতে। হ্যাঁ বলেন বলেন। স্যার মানে বি বলতেছেন নাকি এ বলতেছেন? হ্যাঁ, খ খ খ বি বি ও ঠিক আছে। এপিগ্লোটিস থেকে আসবে। মাই নেম ইজ খান, দেখবেন সিনেমা, ওই জায়গায় বলা আছে যে খান খান। ঠিক আছে, বলতে যে ফ্রম দ্য এপিগ্লোটিস আমাদের। যাই হোক, তো তো আর ইংরেজিতে বললে 99 বি, এবং এই বিটা হবে ক্যাপিটাল লেটারে, এবং এই জায়গায় কোনো ব্র্যাকেট থাকবে না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারা অশ্লীলতার অভিযোগে কোন পুস্তক বাজেয়াপ্ত করে? কোন ধারায়? 99 বা ক। যদি কোনো অপশনে 99 ক আছে, 99 ক্যাপিটাল লেটার এও আছে, তাহলে দাগাবেন কোনটা? এ। জি। তো ইংরেজিতে তাই বলে। ঝামেলা আছে। দেখেন বলছো আপনারা, যেরকম আমি বলি আমাদের দেওয়ানি কার্যবিধিতে সেকশন 94 ব্র্যাকেটে স্মল এ আছে হলো আপনার অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। 94 এর বি তে আছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। 94 এর সি তে আছে টেম্পোরারি ইনজাংশন। 94 ডি তে আছে রিসিভার। তাহলে ওইগুলা কিন্তু স্মল লেটার এ বি। স্মল লেটার এ বি মানে 94 এর সাবসেকশন হলো এ, সাবসেকশন বি, সাবসেকশন বি। আর যদি ওখানে 94 মানে স্মল লেটার এ না থাকে, ব্র্যাকেট এ না থাকে, যদি 94 ক্যাপিটাল লেটারে এ হতো, তাহলে 94 এ আলাদা একটা ধারা। যেরকম 94 একটা ধারা, 94 এও আলাদা একটা ধারা। জি।
এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত কোনো সংবাদপত্র, পুস্তক বা দলিল কোনো স্থানে আছে কিনা তা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট। এটা ওয়েদার এক্সিকিউটিভ অর জুডিশিয়াল, যে কোনো ম্যাজিস্ট্রেটই 99 ক ধারায় যদি কোনো সরকার কোনো কিছু বাজেয়াপ্ত করে সেটা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। 3 নং প্রশ্নটা দেখেন, সরকার কোনো সংবাদপত্র বা পুস্তক বাজেয়াপ্ত করার আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? বাজেয়াপ্ত আদেশ বাতিলের জন্য কোথায় আবেদন করবে? হাইকোর্ট বিভাগে আবেদন করবে। কত সময়ের মধ্যে? 2 মাস। এখন আমরা যে জিনিসটা দেখবো, তল্লাশি এবং জব্দকরণ, সিজার, সার্চ এন্ড সিজার। এটা আপনাদের পুরাতন বইতে নেই, একটু জেনে রাখেন যে এই যে আমরা বিভিন্ন জায়গায় সার্চ ওয়ারেন্ট গুলো ইস্যু করলো, 93-তে, 98-তে, তারপরে 99 ক-তে, 100-তে, এই সার্চ ওয়ারেন্ট, এই তল্লাশি করতে হবে। দেখেন 103 ধারায় বলা হয়েছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। কার উপস্থিতিতে? সাক্ষীদের। এবং ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে যে স্থানে তল্লাশি করা হয়েছে উক্ত স্থানের, আন্ডারলাইন করেন, সম্মানিত 2 বা ততোধিক বাসিন্দাকে সাক্ষী হিসেবে আহ্বান করবে। ধরেন তল্লাশি যে জায়গায় করতে গেছে ওই জায়গার 2 বা ততোধিক সদস্য হইতে হবে। পুলিশের মেম্বার হইলে হবে না, ওই জায়গার কি হইতে হবে? স্থানীয় এবং সম্মানিত হতে হবে। সম্মানিত হোক বা না হোক, অ্যাটলিস্ট ওই জায়গার স্থানীয় হতে হবে। এবং তাদের উপস্থিতিতে কি করবে? তল্লাশি করবে। ঠিক আছে? এবং তাদের উপস্থিতিতে তল্লাশি করবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে তল্লাশির ক্ষেত্রে কতজন সাক্ষী উপস্থিত থাকতে হবে? কোন জায়গার সাক্ষী? স্থানীয় সাক্ষী 2 বা ততোধিক। 103-এর 1 ধারা অনুসারে 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি কর্মকর্তা তল্লাশি করবে। এবং 103-এর 2 ধারায় বলা হয়েছে তল্লাশি করার সময় উদ্ধারকৃত মালামালের একটি তালিকা তৈরি করবে, আন্ডারলাইন করবেন, যা জব্দ তালিকা বা সিজার লিস্ট নামে পরিচিত। এই কারণে পরীক্ষায় প্রশ্ন আসে বা ভাইভাতে অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে জব্দ তালিকা সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়, বা আসতে 103, নট 102, বা জব্দ তালিকা তৈরি করা হয় কত ধারায়? 103 ধারায়। কয়জন সাক্ষীর উপস্থিতিতে? 2 বা ততোধিক। কোন জায়গার সাক্ষী? স্থানীয় সাক্ষী। উক্ত জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করবে, তারা জব্দ তালিকায় সাক্ষী হিসেবে গণ্য হবে। আদালত সমনের মাধ্যমে তাদেরকে সাক্ষী হিসেবে তলব করলে শুধুমাত্র তারা সাক্ষ্য দিতে বাধ্য থাকবে আর কি। যে যদি ওই মামলায় তাদের যদি আদালত সমন দেয় সেই ক্ষেত্রেই তারা আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিবে, নতুবা সমন না দিলে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। তো তারপরে দেখেন যে জব্দ তালিকার সাক্ষী আদালতের নির্দেশ অনুসারে কোন প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির হতে প্রত্যাখ্যান করলে, মানে তারে সমন দিছে, সে আদালতে হাজির হতে কি করলে? প্রত্যাখ্যান করলে বা অবহেলা করলে সে দণ্ডবিধির 187 ধারায় অপরাধ করেছে মর্মে গণ্য হবে। আপনাদের মনে আছে কি না, আমরা 42 ধারায় পড়ছিলাম ফৌজদারি কার্যবিধির, যে আদালত যদি সহায়তা মানে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণকে কাছে সহায়তা চায়, জনসাধারণ সহায়তা করতে বাধ্য। যদি না করে কত ধারায় দণ্ডিত হবে? দণ্ডবিধির 187 ধারায়। তো সেলফ প্র্যাকটিসে দেখেন না, এই জায়গা 202 নাই। আচ্ছা, সেলফ প্র্যাকটিস দেখেন যে সর্বনিম্ন কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে? কয়জন? একটা জিনিস আপনারা মানে খেয়াল রাখবেন, জুডিশিয়াল সার্ভিস তো মানে আপনাদের দিন যত যায় তত পরীক্ষার, ধরেন আমি একটা বলি, সাধারণ জ্ঞান যেগুলা আজকের বিশ্ব মানে রেগুলার যেগুলো ঘটতেছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলা কিন্তু রেগুলার চেঞ্জ হয়, কিন্তু আমাদের আইন কিন্তু ফিক্সড। ফৌজদারি কার্যবিধির 565, দণ্ডবিধির 511, এই ধারাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো বছরের পর বছর পরীক্ষা হচ্ছে, তাহলে এক জায়গা থেকে মানে প্রশ্ন, তাহলে এখন থেকে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। মানে এখন কিন্তু আপনার ভাষাগত জুডিশিয়াল সার্ভিসের, যদিও আপনাদের আশা মানে আপনাদের কি দিছে, ভরসা দিছে যে এখন থেকে ফ্ল্যাট কোশ্চেন হবে, এখন আর
টিনের ঘর বাড়ি প্রশ্ন হবে না, মানে ফ্ল্যাট বলতে ওই ফ্ল্যাট পাইবেন না, এগুলা জাস্ট আপনাদের একটা ফ্ল্যাট হোক বা না হোক, আমরা তো যখন প্রস্তুত হব তখন তো আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাব, যে যে প্রশ্নই আসুক না কেন আমরা যাতে উত্তর করতে পারি। তাহলে পরীক্ষার হলে আমি কতগুলো টেকনিক, আপনারা যারা এখানে পরীক্ষা দেন তারা জানেন, সবসময় দেখবেন যদি বলে সর্বনিম্ন 2 জন, যদি বলে সর্বোচ্চ কয়জন, সর্বোচ্চ কি বলা আছে? নাই, তাহলে সর্বোচ্চ তো নির্ধারিত নাই। আবার যখন আমরা পেনাল কোড পড়বো, ধরেন পেনাল কোডে 360 61 ধারায় ওখানে বলা আছে যে অপহরণের ক্ষেত্রে যে সম্মতির যে বিষয়টা, ছেলেদের ক্ষেত্রে 14 বছরের বেশি, মেয়েদের ক্ষেত্রে 16 বছরের বেশি, তাহলে এই জায়গা তোর আসলে বালক বালিকা বা বালিকা বালক, তাহলে আমরা কিন্তু 14 16ই দাগাই দিই, কিন্তু যদি বালক বালিকা থাকে তাহলে 14 16, যদি বালিকা বালক থাকে 16 14। তো এই খুঁটিনাটি কিছু জিনিস আছে, এগুলো আমাদের কি খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে পরীক্ষার হলে। দেখেন কালকে যেটা হয় যে তাহলে এই যে 2 নং প্রশ্নটা দেখেন, যে জব্দ তালিকা বা সেজার লিস্ট প্রস্তুত করা ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? 103-এর সাবসেকশন পড়ার কোনো প্রয়োজন নাই, মনে রাখবেন 100 কত ধারায়? 3 ধারায়। ধন্যবাদ। আমরা যে এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম, এতক্ষণ যা আলোচনা করলাম এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা অপরাধ দমন নিয়ে শুরু করব, বাট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন। অনলাইন অফলাইনে যারা আছেন দয়া করে জিজ্ঞাসা করেন। করতে থাকেন। রেডিও আইসে আছে না। এটা তো আমি ভাই কত কথা বলবো। মিতা আমার আপনার তানভীর ভাই খোঁজে আমরা আচ্ছা, অপরাধ দমন, আমরা অপরাধ দমনে চলে এসে দেখেন, হ্যাঁ একজন প্রশ্ন করছে 53 ধারায় যেটা জব্দ করবে তার তালিকাও 103 ধারায় প্রস্তুত করবে। জব্দ তালিকা হলেই সে জায়গায় অনুসরণ করবে কত ধারা? 103 ধারা। অপরাধ দমন দেখেন, প্রিভেনশন অফ অফেন্সেস ধারা 106 থেকে 153। আমাদের আপনারা অবগত আছেন যে ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটা সৃষ্টি করা হয় কত সালে? 2007 সালে। সংশোধনী হচ্ছে 2009, যেটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে করা হয় 2007 সালের 1 নভেম্বর থেকে। তো আমাদের বর্তমানে বিচারিক পাওয়ার শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরই আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক পাওয়ার নাই। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস পুলিশ, ইনাদের যে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে শুধুমাত্র ইনাদের যে ফাংশন গুলা এইগুলা আলোচনা করছে 106 থেকে 153। যদিও 106-তে বিচারিক ম্যাজিস্ট্রেট কিছু ক্ষেত্রে পারে, সবচেয়ে একেবারে নির্ভেজাল হচ্ছে 107 থেকে 153। এই জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো ফাংশন নাই, এই জায়গায় যত যা আছে সব করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ। তো আমরা একটু পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে দেওয়া হয়েছে। প্রথমে দেখেন শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকা। শান্তি রক্ষাও কি সদাচরণের মুচলেকা, এটা আছে দেখেন ধারা 106 থেকে 126। কত কত থেকে কত? 106 থেকে 126 ক। তারপরে দেখেন, তো এভাবে আপনি মনে রাখবেন প্রশ্ন আসতে পারে যে শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা সম্পর্কে কত ধারা থেকে কত ধারা আছে? 106 থেকে 126 ক। তারপরে দেখেন বেআইনি সমাবেশ, ধারা 127 থেকে কত? 132। বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 127 থেকে 132। তারপরে দেখেন জনসাধারণের উৎপাত বা গণ উৎপাত বলা যায় বা পাবলিক নিউসেন্স বলা যায়, যেটা আছে ধারা 132 ক থেকে 143। 142 দেওয়া আছে, লিখে রাখেন কত? 143। এই আপনার এত বই কেন? ওই যে একটা দেখেন
আবার এই যে একটা দেখেন, মানে কারণ কি? না না, আপনার সামনে কত? ওইটা কার? ওইটা কার? ওই শীট কার আপনার? শীট দেখেন কে আবার? কিছু ধারা নাই, সেটি আছে এই বইটি সেই ধারাগুলো কি আপনার খুবই দরকার? মানে যখন শীট লাগবে আপনার, না আমি আইসে কোত্থেকে আমি কি না, আমি কি বলছি বল লাগবে। শোনেন, আমি আপনাদের মানে বেশি পড়তে নিরুৎসাহিত করি না, কিন্তু আপনার আগে শরীরের কাপড় ঠিক নাই, ধরেন গায়ে কোনো বস্ত্র নাই কিন্তু মাথায় বড় একটা পাগড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বুঝছেন? তাহলে বিষয়টা কি হবে? তাহলে বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমি বলি শুনেন, আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম, অনেকের মনে আছে কিনা আমি জানি না, সেটা হলো যে লোকটার নাম আমি মনে করতে পারতেছি না, একটা থিওরি আছে। থিওরিটা হলো যে যখন আমি 30% কষ্ট করে 70% ফল পাবো, সেটা করবো হচ্ছে কি আগে আগে। আর 70% কষ্ট করে 30% ফল পাবো, সেটা কি আগে করব নাকি আগেরটা আগে করবো বলেন তো? আগেরটা কম কষ্ট করে বেশি ফল পাবো, এটা আমি আগে করব। আর বেশি কষ্ট করে কম ফল পাবো, এটা আমি কি পরে করব। বুঝতে পারছেন? স্যার যেখানে মাছ আছে স্যার সেখানেই জাল ফেলতে হবে স্যার, এটা বলছিলেন স্যার। বিষয়টা হচ্ছে যে আমরা আগে হচ্ছে আমাদের গায়ের কাপড় ঠিক করতে হবে, তারপরে আপনি পাগড়ি পরেন, কানের দুল নেন, বা অনেক কিছু, যে বেটা মানুষের কথা বলতেছি, সে অনেক কিছু লাগা, বেটারাও তো কানের দুল নাই, নাকে এই পরে আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আগে আমার যেটা করলে ভালো হবে সেটা আমার আগে করা উচিত। তো আগে আপনি একটা জিনিস মনে রাখবেন, যে বিল্ডিং এর কথাই বলি, যে বিল্ডিং এ আপনি কি আগে কলম দেন নাকি আগে তার পাশে ইট দেন, তারপরে শোকেস টোকেস যা যা আছে ওইগুলো আগে কেনেন, আগে কি করেন? আগে কলম, আগে আমার বেস ঠিক রাখতে হবে। তো বেস ঠিক রাখার জন্য আমি আপনাদের একটা জিনিস সব সময় বলি, যে যে কোনো, ধরেন বর্তমানে প্রিলিমিনারি পাস করতে হলে বা উকিল হইতে হলে কোনো কোচিং এ ভর্তি হওয়া লাগে না। আপনি যে কোনো একটা ভালো গাইড বই কিনেন, যে কোনো একটা, 4টা 5টা না, আইন পাঠ কিনলে আইন পাঠ কিনেন, প্রিলি মাস্টার কিনলে প্রিলি মাস্টার কিনেন, আরো অন্য অনেক বই আছে, যে কোনো একটা কিনে A to Z ভালোভাবে কি পড়ে ফেলেন। দুনিয়ার কারো কাছে আপনার যাওয়ার দরকার নাই, এটাই আপনার আইনজীবী হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কিছু বাল পাকনা লোক আছে, আমি মুখ খারাপ করতেছি কিছু মনে করেন না, আপনি বই কিনে আপনার মন ভরে না, 5টা বই কিনছেন MCQ, দেখবেন যে ও একটাও ভালো করে পড়ে নাই। 5টা বই আপনার টেবিলের সেলফে আছে, দেখবেন যে একটাও কি ভালো করে পড়ে না। এখন আপনার দরকার কি আগে? যে কোনো একটা ভালোভাবে পড়া। আর বেয়ার অ্যাক্ট হচ্ছে সাগর, আমরা বেয়ার অ্যাক্ট আমি পড়াই না কেন, বেয়ার অ্যাক্টের যা দরকার আমি এই জায়গা দিই। এখন বেয়ার অ্যাক্ট আমরা তখন পড়বো জানেন কখন? যখন আমার আইন পাঠ বা যে কোনো একটা গাইড বই সম্পর্কে যখন আপনার একটা ভালো ধারণা হয়ে গেছে, তখন দেখবেন যে আইন সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেছে, তখন আপনি যখন বেয়ার অ্যাক্টে শিফট করবেন, দেখবেন কি ওই জিনিসটা আমি ভালো বুঝতেছি। কিন্তু যারা একেবারেই প্রথমে কোনো গাইড বই ছাড়া একেবারে প্রথমেই বেয়ার অ্যাক্টে শিফট করেন, আমি বলতেছি না যে সে পারবেন না, অনেক মেধাবী হলে পারবেন, কিন্তু আমরা যারা কম পারি, ফাঁকিবাজ বা সহজে বুঝি না, তারা প্রথমেই যদি আপনি বেয়ার অ্যাক্টে যান, তাহলে বেয়ার অ্যাক্টের ওই বিষয়টার সাথে আপনি কি হতে পারবেন না, নিজে অভ্যস্ত হতে পারবেন না। এলো এক। এখন আশরাফুল সাহেব, আপনারা অনেক কথা বললাম, মাইন্ড করবেন না। যদি আপনার ওই নোট পড়েন তাহলে ওই নোটই পড়বেন। আমি বলি শোনেন, শোনেন, লেখাচ্ছেন আপনি কি আমার শত্রু? যা সবারই লেখাইছে আপনিও তাই লিখবেন। যে বই একটা আছে, আইন পাঠ থাকা লাগবে এমন না, যদি একটা থাকে ওই একটাই পড়বেন। আপাতত আপনার দায়িত্ব কি? একটা। 12 ভেজালের জিনিস আমার দরকার নাই। এখন বলতে পারেন যে স্যার এটা কথা, আইন পাঠ হোক বা লিখিত মাস্টার হোক, প্রিলি মাস্টার হোক, যা আছে আপনার নতুন আর কিছু কেনার দরকার নাই, যেটা আছে ওইটা পড়বেন। কিন্তু একসাথে 2-3 বই ফলো করার কি প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন যে ওই বইতে তো আর একটু বেশি আছে, আমি কি এইটুকু পারবো কিনা, বেশির দরকার নাই। আপনি যতটুকু এক বইতে আছে সেটা ভালোভাবে ফলো করেন।
আপনার 100-তে 100 লাগবে, 100-তে কত লাগবে? 50। তো 100-তে 100 আমার দরকার নাই, আইন পাঠ পড়েন বা যে কোনো একটা বই পড়েন, আমার এখানে ক্লাস টেস্ট দেন, ভালোভাবে পরীক্ষা দেন, আমি আপনার আশ্বস্ত করলাম ইনশাল্লাহ আপনার 80-র উপরে আপনার কমন পড়বে, যদি আপনি ঠিকভাবে পড়াশোনা করেন। জি, এই আর কি। তো দেখেন, তানভীর ভাই এখন কথা বলবেন। আপনারা তো আসলে মানে গত ব্যাচেও যারা, আমি একটু কথা বলি, অনেকে যে অপ্রাসঙ্গিক কথা বলতে গিয়ে আপনাদের ইমান আগে ঠিক করায়, আকীদা ঠিক করায়। আকীদা হলো যে, এই শুনেন আসমা কারম, থামেন। আকীদা হলো যে আপনারা আমার কাছে আসছেন, এই জায়গা আমার কাছে যারা পড়বেন, আমি যা বলবো তাই শুনতে হবে। এই জায়গায় আমি যদি আপনারে নাচতে বলি নাচবেন, দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকবেন। এর বেশি যে বুঝবেন তার পরিণতি কিন্তু ভালো হবে না, তাতে সে যত বেশি পড়াশোনাই করেন না কেন, কারণ আপনি এখনো পাশ করেন নাই। আর আমি যে কয়বার ফেল করছি আপনি সেই কয়বার পরীক্ষাও দেন নাই, যদিও বারের পরীক্ষায় ফেল করি নাই, কিন্তু আমি যে কয়বার ফেল করছি, যে যে জায়গায় গেছি সেই জায়গায় আপনি এখনো সেই কয়বার, আমি যে কয়বার ফেল করছি আপনি সেই কয়বার অ্যাটেম্পটও নেন নাই। তো বেশি বুঝবেন না এই জগতে, যারা আমার কাছে, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি একটু বলি, যে যারাই বেশি বুঝতে যতই ভালো করুক না কেন পরে যাইয়া ধরা খাইছে। তো আমি যা বলবো তাই শুনবেন। জাবের সাহেব, ইব্রাহিম সাহেব, ওই যে এক ব্যাচের 17 জন অ্যাডভোকেট হয়েছে যারা আমার সবচেয়ে, যারা তারা, তাদেরকে সপ্তাহে আমি 7 দিন পড়াইতাম। তখন এই অনলাইন কিছু ছিল না, 2021 সালে আমার মনে আছে করোনার মধ্যে যখন লকডাউন চলে, তারা 7 দিন এই জায়গা আসছে, 7 দিন এই জায়গা 2-2.5 ঘন্টা রেগুলার আলোচনা করছি। তাদের যা বলছি তাই শুনছে, এর বাইরে কোথাও হচ্ছে যায়নি। আর যে যে মনে করবেন যে আমার বার কাউন্সিলের অমুক আছে, আমার টাকা আছে, আমার এই আছে, এর মাধ্যমে পাশ করব, তাহলে মনে করবেন যে আপনার ইমান দুর্বল, আপনি কিন্তু আলটিমেটলি ওই জায়গায় যে ধরা খাচ্ছেন। তো এই জায়গায় আমার পরিশ্রমের একমাত্র ভিত্তি হবে আপনার পড়াশোনা করতে হবে, যা বলবো সেটুকু শুনবেন। আপনার আপনার যদি বেশি পড়েন সেটুকু আপনি আমার বাইরে যেয়ে পড়েন, কিন্তু আমার সামনে এটা পড়ার দরকার নাই। আমি চাই আমি যতটুকু পড়াচ্ছি সেইটুকু যাতে আপনি ওইটুকাকে ভালোভাবে শেষ করেন। কথা শেষ। দেখেন, উৎপাত বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ 144 ধারা, আর স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ কত? 145। 145 ধারা। তাহলে আমরা এখানে যা যা মনে রাখলাম সেটা হলো, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেখা 106 থেকে কত? 126 ক। বেআইনি সমাবেশ 127 থেকে 132। জনসাধারণের উৎপাত 132 ক থেকে কত? 143। উৎপাত বা আসন্ন বিপদের ক্ষেত্রে 144, আর স্থাবর সম্পর্কিত বিরোধ কত? 145। ধন্যবাদ। তো এখন আমরা চলে আসি, দেখেন প্রথমে যে অধ্যায়টা পড়বো 106 থেকে 126 ক, শান্তি রক্ষা মুসলেখা। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 106 ধারায় মুসলেকার আদেশের উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত সাধারণত গোল দিবেন দুইটি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? দুইটি উদ্দেশ্য, শব্দটা গোল দেন। দুইটি উদ্দেশ্যে মুসলেকার আদেশ দেওয়া হয়। 1 নম্বর দেখেন, শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দা পিস। এই জায়গা পাশে লেখেন 106 যোগ 107, 106 যোগ 107। তাহলে শান্তি রক্ষার জন্য মুসলেকা কত? 107। আর সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, এটা লেখেন 108 থেকে 110, 108 থেকে 110। এখন আপনি এই যে যে আমাদের 106 থেকে 126 ক, এটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন মানে হলো যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটার সম্ভাবনা দেখা দিছে, যাতে না ঘটে এই মর্মে তাকে আগে ডেকে সতর্ক করে দেওয়া। যেরকম আরিফ সাহেব বিথিকারে প্রায় হুমকি দামকি দেয়, তখন বিথিকা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা করে, তো তখন আদালত আরিফ সাহেবকে সতর্ক করে দিয়ে যে আরিফ সাহেব আপনি এত মাস বা এত বছর পর্যন্ত শান্তি বজায় রাখবেন বা এত বছর পর্যন্ত সদাচরণ করবেন, আপনি কোনরূপ অসদাচরণ করবেন না। বুঝতে পারছেন? সো এই যে যে আমার 106 থেকে 126 ক, এটা হচ্ছে কোন নেচারের? প্রিভেন্টিভ রিলিফ টাইপের, যেরকম স্থায়ী নিষেধাজ্ঞা, যেরকম যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটার কি আছে আশঙ্কা দেখা দিছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ঠিক একইভাবে আমাদের এই 106 থেকে 126 কতে
দুই ধরনের মুসলেকার কথা বলছে। একটা হলো শান্তি রক্ষা, যেটাকে বলে ইংরেজিতে সিকিউরিটি ফর কিপিং দা পিস, শান্তি রক্ষার মুসলেকা। আর একটা হচ্ছে কি সদাচরণের মুসলেকা, সিকিউরিটি ফর কি বলেন গুড বিহেভিয়ার। তাহলে শান্তি রক্ষার মুসলেকা কত থেকে কত? 106 আর 107। আর সদাচরণের মুসলেকা কত? 108 থেকে 110। আচ্ছা, এখন 106 আর সাথে কি আছে এটা আমরা একটু দেখি। দেখেন, শান্তি রক্ষার জন্য মুসলেকা বল দিবেন দণ্ডিত হবার পরে শান্তি রক্ষার জন্য মুসলেকা, ধারা কত? 106। তো এখন আপনি বলতে পারেন যে স্যার একটু আগে বললেন যে অপরাধ করার আগেই যে মুসলেকা, তাহলে এই জায়গার ভাষাটা তো দণ্ডিত হবার পরে। এখন এই ভাষা অ্যাকচুয়ালি দণ্ডিত হবার পরে, ধরেন উদাহরণস্বরূপ আমি বলি যে একজন একটা অপরাধ করছে, অপরাধ করার পর আদালত বিচারে তারে সাজা দিছে, সাজা দেওয়ার পরে তারে সাথে সাথে 106 ধারার একটা আদেশও দিছে যে তুমি আগে যা করার করছো আগামী এতদিন পর্যন্ত শান্তি বজায় রাখবা। এটাই তো অ্যাকচুয়ালি এখানেও কিন্তু অপরাধ হয় নাই, আগে যে অপরাধ করছে সেটার জন্য তো সে সাজা অলরেডি পেয়েছে। আর যাতে সাজা, যাতে সে মুক্ত হওয়ার পরে যাতে শান্তি ভঙ্গ না করে, তাহলে এটা হচ্ছে কত? 106। 106। তাহলে আপনি এখানে 106 যে শান্তি রক্ষার মুসলেকা, এটা বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে, বিচারিক আদালত দিতে পারে, ইভেন আপিল আদালত বা রিভিশন আদালতও দিতে পারে। 106 এর শান্তি রক্ষার মুসলেকাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেয় না, দেয় কে? বিচারিক আদালত আর কি, বা হাইকোর্ট বিভাগ বা আপিল আদালত। অপরদিকে 2 নং পয়েন্টটা দেখেন, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা, ধারা কত? 107। তো এটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেয়। অন্যান্য ক্ষেত্রে মানে হলো ওই 106 ছাড়া যে ক্ষেত্রে সে অন্য কোনো মামলা টামলা নাই, এমনি আপনারা কেউ হুমকি দামকি দিচ্ছে বা শান্তিভঙ্গ করতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বলে যে 7 ধারা, 7 ধারার মামলা, 7 ধারা, মানে কোন আইনের কত 7 ধারা এটা কিন্তু বলে না। 7 ধারা মানে ফৌজদারি কার্যবিধির 107 ধারা এটা। তাহলে শান্তি রক্ষার কথা যদি বলে ভাই, কত কত ধারা আছে? 106 আর 107। তার ভিতরে দণ্ডিত হবার পরে কত? 106। দণ্ডিত হওয়ার পূর্বে কত? 107। 106 ধারার অধীনে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা দেওয়া হয়। যে আদালতে, আন্ডারলাইন করবেন, আসামি দণ্ডপ্রাপ্ত হয় সে আদালত গোল দিবেন 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার জন্য আসামিকে মুসলেকা প্রদানের আদেশ দিতে পারে। তাহলে 106 কতদিন? 3 বছর। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 106 ধারায় শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারে কত? সর্বোচ্চ 3 বছর, নট মোর দেন 3 ইয়ার্স, মানে 3 বছরের বেশি না। জি। আবার 107 ধারার অধীনে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা, তবে এক্ষেত্রে গোল দিবেন মুসলেকা 1 বছরের অধিক সময়ের জন্য, মানে এক্ষেত্রে সর্বোচ্চ কত? 1 বছর। তাহলে আব্দুল্লাহ সাহেব 106 ধারার যে মুসলেকার আদেশ এটা কে দেয়? নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত করলে ভালো হয়। কত বছর? সর্বোচ্চ 3 বছর। 107 কে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দণ্ডিত হওয়ার পূর্বে বলতে পারে বা অন্যান্য ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট 107 ধারায় সর্বোচ্চ কত বছর? 1 বছর। ধন্যবাদ। জেনে রাখা ভালো। দেখেন যে 106 ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ গোল দিবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগেও দিতে পারে। একটুই বললাম যে 106 বিচারিক আদালত যেরকম পারে, আপিল আদালত পারে বা হাইকোর্ট বিভাগও পারে, হোয়াইল এক্সারসাইজিং রিভিশনাল পাওয়ার, মানে যখন সে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতেছে। তারপরটা দেখেন, যে দণ্ডের সাথে শান্তি রক্ষার জন্য মুসলেকা দেয়া হয়েছিল, আন্ডারলাইন করবেন, সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুসলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে। ধরেন একজন ব্যক্তিকে বিচারিক আদালত 1 বছরের কারাদণ্ড দিল এবং বলল যে আপনি 3 বছরের জন্য শান্তি রক্ষার মুসলেকা দিবেন। তো ওই ব্যক্তি গিয়ে আপিল করলো, আপিলে ওনার দণ্ডটা বাতিল হয়ে গেছে, তাহলে ওনার মুসলেকাও কি বাতিল। এত মনে রাখেন। এরপরে দেখেন যে 107 এবং 106 ধারার মধ্যে পার্থক্য হলো যে 106 ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয় সে আদালত শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ দিতে পারে। আর 107 ধারার অধীন শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট
অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। কে কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। জি। তো এখন আমরা একটু, এই একটা ছক আছে, এই ছকটা একটু পড়ি, দেখেন ছকটা পড়ে। এখানে প্রথমে যে দেখেন ধারা 107-এ দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া শান্তি রক্ষার মুচলেকা দিতে পারে, এটা অলরেডি আমরা জানি। কত? সর্বোচ্চ 1 বছর, নাকি? জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা জানি 108 থেকে 110 কে দেয়? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিসের আদেশ? সদাচরণ, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। তো প্রথমে আমরা দেখি 108। 108 দেখেন, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুচলেকা। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় শব্দটা গোল্ডেন। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী সর্বোচ্চ কয় বছর? 1 বছর। মানে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারের সম্ভাবনা আছে, তাহলে তারে আদালত ডেকে সতর্ক করে দেয় যে আপনি এরকম কোন বিষয় প্রচার করা থেকে কি থাকবেন আগামী কত বছর? সর্বোচ্চ 1 বছর। 109 দেখেন, ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুচলেকা। কি কি? ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সর্বোচ্চ কত বছর? ভবঘুরে কাকে বলে? ওই যে আমরা 55 ধারায় মনে আছে, ভবঘুরে ও অভ্যাসগত দস্যুদের, যার প্রকাশ্য জীবিকা নাই, তারপরে সে যে গোপন গোপন তার তার উপস্থিতি গোপন রাখে, তা এরকম কোন ব্যক্তিরে তাকে সদাচরণের মুচলেকা দিতে পারে সর্বোচ্চ কত বছর? 1 বছর। এবং সব শেষে দেখেন 110, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা, হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা মানে অভ্যাসগত অপরাধী, চুরি করে তো চুরি করে, ডাকাতি করে ডাকাতি করে, বা বিভিন্ন কিসিমের অপরাধ তারা করে, এরাই হলো অভ্যাসগত অপরাধী। সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ 3 বছর। তো একটা জিনিস আপনারা মনে রাখেন, 106-3, 10-3, আর মাঝের গুলো কত? 1-1। তার মধ্যে 106 আর 7 হলো শান্তি রক্ষা, আর 108, 109, 110 কি? সদাচরণ। তো দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষা 106, দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে 107, রাষ্ট্রদ্রোহমূলক বিষয়ের ক্ষেত্রে কত? 108, আর আপনার ভবঘুরে সন্দেহভাজন 109, 1 বছর। এবং সবশেষ যেটা অভ্যাসগত অপরাধের ক্ষেত্রে কত? 110। এই বিথিকা লেখা বাদ দেন, একটা প্রশ্ন করি, বলেন যে, বলেন তো, ওদিক তাকান না, আমার দিক তাকান, বলেন যে সদাচরণের মুচলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে কিনা? পারে স্যার। কত দাঁড়ায়? 107 দাঁড়ায়। সদাচরণ আছে কত ধারা থেকে কত দাঁড়ায় বলেন? ওর শান্তি রক্ষা আছে হলো 106 থেকে 107, আর সদাচরণ 108 থেকে আর 110। আমি কি প্রশ্ন করছি সেটার উত্তর দেন। আমি বলছি যে সদাচরণের আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে কিনা? পারে। আর বলেন। ওটা স্যার পারে না। হ্যাঁ, আমি তো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরে বিচারিক ম্যাজিস্ট্রেট পরে 106 দেয়। আমি যা জিজ্ঞেস করছি তা বলেন যে সদাচরণের মুচলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে কিনা? হ্যাঁ, বিচারিক ম্যাজিস্ট্রেট পারবে কেন? বিচারিক ম্যাজিস্ট্রেট ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 110 আর 106 পারে কি পারে না একটু বলেন। পারে না। কেন কি আবার পারে না স্যার, পারে? পারে না। না স্যার পারে। পারে না। কেন পারে স্যার, সংক্ষেপে কইছেন। গণেশ সাহেব পারে? সদাচরণ তো 108 থেকে 110, আর এই জায়গায় সবগুলো তো দেখলাম জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি সামনে কি নিয়ে বসে আছি দেখছেন? দেখেন, এই ইয়া বলেন, আমাদের রুবেল সাহেব বলেন, রুবেল, যে মুচলেকার কোন শান্তি রক্ষার মুচলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় না কত দাঁড়ায়? কত দাঁড়ায়? প্রশ্ন শুনছেন? শান্তি রক্ষার মুচলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় না,
কত দাঁড়ায়? 107। আর বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় কত দাঁড়ায়? 106। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা এখন শুনেন যে এখন যে বিষয়টা বলি যে 106 থেকে 110 এই চারটা ধারা, এই চারটা ধারারে আমরা বলতে পারি সাবস্ট্যান্টিভ নেচারের। সাবস্ট্যান্টিভ নেচার মানে হলো যে এই এই চারটা ধারায় শুধু বলা আছে কত বছরের জন্য মুচলেকা দিবে, কে দিবে, এর বাইরে কিছু বলা নাই। কিন্তু শান্তি রক্ষার যে এটারে যদিও আমরা মামলা বলি, বাট এটারে বলে পিটিশন মামলা। এই মামলাটা কোথায় করতে হবে, কিভাবে এর বিচার হবে, আগে কি সমন দিবে নাকি শোকজ নোটিশ দিবে, তারপরে অব্যাহতি দিবে কি দিবে না, এই যে যাবতীয় প্রসিডিউরাল যে ব্যাপার স্যাপার, এগুলো আলোচনা করছে 111 থেকে 126 ক। যদিও 111 হচ্ছে আপনার বাতিল, আমি একটু উদাহরণস্বরূপ বলি, তাহলে 111 থেকে 126 ক এই ধারাগুলোতে বলছে যে শান্তি রক্ষার মুচলেকা বা সদাচরণ মুচলেকার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি কি বিধান অনুসরণ করবে। এগুলো বলছে কত ধারা থেকে কত ধারা? কত? 111 থেকে 126 ক। তাহলে একটু জেনে রাখা ভালো, দেখি দেখেন, জেনে রাখা ভালো। 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুচলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে, তাকে মুচলেকা দেওয়ার আদেশ 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে। এই মুচলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, এটা অত্যাধিক হবে না। তো আমি আপনাদের এখানে আলাদা একটা পেজই দিব, পেজ আজকে দিয়ে দিব, পেজ আর আজকে পড়বো না, আগামী দিন ইনশাল্লাহ পড়বো 111 থেকে 126 ক পর্যন্ত। ওই পেজে আমরা বিস্তারিত পড়বো। এবং আপনি এই যে ধরেন যা যা পড়লাম, কুলি এক রোগ যা যা পড়লাম, ওইটা আপনার ওই জায়গা যা পড়ছি লিখিত পরীক্ষার জন্য এনাফ। তারপরে ওই যে সার্চ ওয়ারেন্ট পড়ছি না, পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে সার্চ ওয়ারেন্ট কি, বিভিন্ন প্রকার সার্চ ওয়ারেন্ট প্রদানের পদ্ধতি আলোচনা করুন। এই বইতে যা পড়ছে হুবহু এইটুক পড়লেই এনাফ, বুঝতে পারছেন? তারপরে এই যে আমরা 106 থেকে 126 ক আমি যে আলাদা একটা এক্সট্রা নোট দিব, এইটুক পড়লেই আপনার লিখিত পরীক্ষার জন্য এটা কভার হয়ে যাবে। যে মুচলেকা কি, 107 থেকে 10 পর্যন্ত কি আছে, আর বিভিন্ন প্রকার মুচলেকা প্রদানের ক্ষেত্রে আদালত কি কি পদ্ধতি অনুসরণ করে। তাহলে ওই নোটের ক্ষেত্রে পড়লে প্রিলির সাথে সাথে আপনার কি বলেন লিখিত হয়ে যাচ্ছে। এখন অনেকেই আপনারা লিখিত নিয়ে চিন্তিত, তো লিখিত নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। প্রথমত যে আমি যা যা এখানে আমরা যা পড়াই, আপনি প্রিলি যত ভালো প্রস্তুতি নিবেন লিখিত আপনার তত সহজ হবে, এটা হলো আসল কথা। এবং সাথে সাথে আপনারা যে চেষ্টাটা করতে পারেন লিখিতর জন্য, নিজেকে প্রস্তুতির জন্য বাসায় বসে, ধরেন আমরা যা পড়লাম এটা আপনি নিজে বইয়ের একটু লিখবেন নিজের ভাষায়, যে আমি আজকে হুলিয়া বলতে স্যার যে পড়াইলো, হুলিয়া বলতে আমার মনে কি কি আছে এটা আমি একটু লিখি। যে আগে হুলিয়া দেবে, লিখিত হবে কিনা, 3টি উপায়ে, ক্রোক কি, এগুলো মুখস্থ না, এগুলো কিভাবে লিখবেন, নিজের মনে যা আছে ওটা লিখবেন। এটা যদি আস্তে আস্তে প্রতিদিন একটু 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 সময় লিখেন, তাহলে এই জিনিসটা আপনার লিখিততে গিয়ে অনেক কাজ হবে। তাহলে এই হচ্ছে আজকের পড়া। আজকে আর আমরা পড়বো না, আজকে আপনাদের ক্লাস টেস্টও নাই, আজকে এতটুকুই। এবং আগামী দিনের ক্লাস টেস্ট সোমবার, সোমবার বিকেলে যে ক্লাস টেস্ট সেটা আমি বলে রাখি, সেটা হলো 75 ধারা থেকে আর এই যে আজকে পর্যন্ত যতটুকু পড়লাম এটার উপরে। এবং আপনারা যারা নতুন আসছেন, যারা কুল কিনারা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি, এই যে কিন্তু আপনাকে দিয়ে দিলাম, আসতেছি। আপনারা প্রতিদিনের পড়াটা ধরেন সোমবারের আগে আপনি এই কটা ধারা আপনার টার্গেট থাকবে যে এই পরীক্ষায় ভালো করবই। এরকম যদি রেগুলার পড়ে আসেন, একসময় দেখবেন যে আপনাদের শেষ হয়ে গেছে। 110 বুঝতে পারছেন? ইনশাল্লাহ। ওই যে বললাম, আমরা তো ছাত্রদের ভর্তি হলাম না কেউ। আচ্ছা পরীক্ষার আগে শেষ হবে কিনা এটা তো আপনাদের, মানে আপনারা শেষ হবে কিনা। গাড়ি এখনো গুলিস্তান থেকে ছাড়ছে, এখনো মেয়র হানিফ ফ্লাইওভারে উঠি নাই, এখন ওই যে জামের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। মেয়র হানিফ ফ্লাইওভারে যখন উঠবো তখন এক টান দিয়ে গোপালগঞ্জ চলে আসবেন। মানে ওয়ান গ্রেভের ডেট দিছে। প্রশ্ন থাকলে প্লিজ জিজ্ঞেস করেন। সবাই অনেকেই হয় না, অনেকেই হয়। স্যার এই ব্যাচে কয়জন ভর্তি